এটা সবার জন্য খুব হেল্পফুল কনসেপ্ট। এতগুলো ধর্ম, এতগুলো বিভাজন, এ- এটার আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। এই কনসেপ্টটার নাম লিখুন এনার্জি হারভেস্ট। এটা নিয়ে কিছুদিন আগে একটু আলোচনা করেছিলাম, কিন্তু ডিটেলে আলোচনা করে দিচ্ছি। এনার্জি হারভেস্ট, এনার্জি হারভেস্ট কনসেপ্ট। ঠিক আছে। আর একটা বলতে পারেন ইনভিজিবল রুলার। ইনভিজিবল রুলার মানে হলো অদৃশ্য শাসক। খাতায় লিখে নিন এই দুটো কনসেপ্টকে, আলাদা আলাদা কনসেপ্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেমন গরু ছাগল পোষা হয়, যেমন কুকুর বাঁদর পোষা হয়, যেমন টিকটিকি নেউল বিভিন্ন দেশের লোকেরা পোষে ইত্যাদি, তেমন মানুষকেও কিন্তু পোষা হয়। ঠিক আছে। মানুষ একটা সব থেকে সফিস্টিকেটেড পোষ্য জীব, যেটাকে আমরা মনুষ্য সমাজ বলছি। সেটা হলো একটা পোষ্য গারদ। ওকে। এবারে পুষতে হলে কি করতে হবে? পুষতে গেলে আমাদের যে জগতে বাস করি, এই জগতের রুল হলো, এই জগতের মেন পিলার লিখে রাখুন। আমরা যে জগৎ, ভগবান তৈরি করেছে, ওপরওয়ালা তৈরি করেছে, যে কোনো নামের ওপরওয়ালা তৈরি করেছে, যে ধর্মেরই যে বিশ্বাসী হোক, মেন পিলার কি কেউ বলতে পারবে? আমাদের এই জগতের মেন পিলার কি? কার উপরে এটা দাঁড়িয়ে আছে? মেন পিলার যার উপরে এটা দাঁড়িয়ে আছে, যদি আমাদের এটা জগতের স্টেজ হয়, হ্যাঁ, তাহলে এটা একটা মেন পিলারের উপর দাঁড়িয়ে আছে। এখানে একটা মেন পিলারের উপর দাঁড়িয়ে আছে, যেটা সব থেকে চওড়া একটা বড় পিলার, যেটা পুরো জগৎটাকে দাঁড় করিয়ে রেখেছে। এই মেন পিলারটার কেউ নাম বলতে পারবে? এই মেন পিলারটার নাম হলো সেপারেশন, বিভাজন। বিশ্বাস। বিভাজন। ঠিক আছে, সেপারেশন। যদি এই বিভাজন ধ্বংস হয়ে যায়, তাহলে এই জগৎটা, পার্টিকুলার যে জগৎটায় আমরা এখন বাস করছি, সেই ডাইমেনশনটা ডেমলিশ হয়ে যাবে। মানে একটা গাড়ির যদি চলতে থাকতে হয়, দেখা যাবে যদি তার ডিজেল ইঞ্জিন হয়, তাকে কন্টিনিউয়াস ডিজেল প্রোভাইড করতে হবে। আর যদি কোনো সময় তার ডিজেল প্রভিশন বন্ধ হয়ে যায়, ডিজেল প্রোভাইড করা বন্ধ হয়ে যায়, তাহলে সেই গাড়ির গতিবেগ কিন্তু কোল্যাপস করে যাবে বা ভেঙে পড়বে বা থেমে যাবে গাড়িটা এক সময়। তো জগতের একটা, এই পার্টিকুলার যে পৃথিবীটা বা এই যে জগৎটাকে আমরা দেখছি, যেখানে আমরা জুম অ্যাপে বসে ক্লাস করছি, ইউটিউবে ক্লাস শুনছি, এই জগৎটা পাওয়ার অফ সেপারেশনের দ্বারা ফুয়েলড হয় বা জ্বালানি প্রাপ্ত হয়। পাওয়ার অফ সেপারেশন। ওকে। পাওয়ার অফ সেপারেশন কে ক্রিয়েট করেছে? জগতের যে নির্মাণকর্তা, সে ক্রিয়েট করেছে। না হলে ফান্ডামেন্টাল রুল হিসেবে এটা থাকতে পারতো না। ওকে। এই, যেমন কোনো জিনিসের ভৌতবিজ্ঞানে পড়াশোনা করছি, জীববিজ্ঞানে পড়াশোনা করছি, যে কোনো জিনিসের পেছনে একটা সূত্র থাকে, যার উপর সেই সূত্রটা টিকে থাকে। তো এই জগতের জন্য যে সূত্রটার উপর টিকে আছে, সেটা হলো বিভাজনের নীতি। এবার হলো, নেক্সট হলো, এই বিভাজনের নীতির যে পেট্রোলটা আসে, সেটা হলো সোল থেকে। লিখে রাখুন, এই বিভাজনের নীতির যে পেট্রোল বা জ্বালানিটা আসে, সেই জ্বালানিটা, বিভাজনের নীতিটা ধরুন গাড়ির চাকা, ঠিক আছে, এবং গাড়ির স্ট্রাকচার, যার উপর দাঁড়িয়ে গাড়িটা যাচ্ছে, এবং এর যে ফুয়েলটা আসে, সেটা আসে সোল থেকে। সোল, SOUL, সোল। সোল থেকে আসে, সোল। সোল দু রকমের হয়, বলে দিচ্ছি। দুটো কনসেপ্ট আছে সোলের। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হবে, আজকের আলোচনাটা একটু কমপ্লিকেটেড হবে। আপনারা মন দিয়ে শুনবেন, না হলে এ হয়ে যাবে। দুটো এখানে কনসেপ্ট আছে, একটা হলো সোল আর একটা হলো স্পিরিট। সোল অ্যান্ড স্পিরিট। সোল মানেও আত্মা, স্পিরিট মানেও আত্মা, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স বিশাল। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। যদি আমরা হোলিফায়ার এইকির কনসেপ্ট দিয়ে যাই, তাহলে ওখানে যে সোলের মানেটা বোঝানো হয়েছে, সোল মানে হচ্ছে আমাদের মেমোরিজ প্লাস আমাদের কনসাসনেস। কনসাসনেস মানে হলো চেতনা। বাবা, লেখাটা এত বড় হয়ে গেল, ধরছে না, ছোট করি। মেমোরি প্লাস কনসাসনেস। স্পিরিট মানে হলো হাইয়েস্ট কনসাসনেস অনলি। এখানে কোনো মেমোরি নেই।
বা বলতে পারেন স্পিরিট হলো ঈশ্বরের টুকরো, আর সোল হলো ঈশ্বরের টুকরের ওপর চিন্তা বা আমাদের যে স্মৃতি সেটা তাকে একটা আবদ্ধ করে রেখেছে। বুঝতে পেরেছেন? এবার সোল আর স্পিরিট, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে মেমোরি, এবার সবাই একটা আলাদা করে লিখুন মেমোরি। মেমোরি হলো এমন একটা জিনিস যেটা একটা প্রোগ্রামেবল সাবজেক্ট। এবার ব্যাপারটা কমপ্লিকেটেড নেবেন না, জানি ভাত কাপড়ে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, ঠিক আছে, কিন্তু ব্যাপারটাকে কমপ্লিকেটেড একদম নেবেন না, খুব সিম্পলভাবে নিন শ্বাস প্রশ্বাস নিতে নিতে, যে মেমোরি হলো একটা প্রোগ্রামেবল সাবজেক্ট। প্রোগ্রামেবল মানে যেটাকে প্রোগ্রাম করা যায়। মানে আজকে আপনি অফিসে গিয়েছিলেন সকালবেলা, বা আপনি গতকাল রাত্রিবেলা ভাত খেয়েছিলেন মাছের ঝোল দিয়ে, এই যে আপনার স্মৃতিটা, এই স্মৃতিটাকে প্রোগ্রাম করা যায়। যেখানে আপনি গতকালকের যে স্মৃতিটা আপনার ন্যাচারালি মাথায় আসছে, যেটাকে আপনি ফিল করতে পারছেন, এখনো কল্পনায় সেই স্মৃতিগুলোকে উপলব্ধি করতে পারছেন, এবং সেটা খুব টাটকা এবং প্রাণবন্ত আছে, গ্যারেন্টি নেই যে সেটা গতকাল ঘটেছিল। বুঝতে পারছেন? গ্যারেন্টি নেই সেটা গতকাল ঘটেছিল। এই নিয়ে আমি অনেক আলোচনার আগেও করেছি যে অতীতকাল কোনো ফিক্স এন্টিটি নয়, অতীতকাল বাধ্যতামূলক একই জিনিস নয়, ইতিহাস কোনোদিনও সেম জিনিস নয়। ইতিহাস হলো নিজের মধ্যেই ভেতরে ভেতরে পরিবর্তন হতে থাকে, কারণ পুরো অতীতকালটাই হলো প্রোগ্রামেবল জিনিস, প্রোগ্রামড। ঠিক যেমন আপনি ধরুন, আমি এইটার জন্য আমি আরেকবার উদাহরণটা দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধরুন আমার কাছে দুটো ফোন আছে, ঠিক আছে, এই দুটো ফোন আমার কাছে আছে। ওকে, এটা আমার পুরানো ফোন আর এটা আমার নতুন ফোন। ওকে, এবার পুরানো ফোনটায় আমি কিছু ছবি ক্লিক করেছি, আপনার সঙ্গে আমি দাঁড়িয়ে আছি, এরকম একটা ছবি ক্লিক আছে। এবারে নতুন ফোনটা সবেমাত্র আজকে এসছে, এর মধ্যে কোনো আমার অতীতকালের ছবি নেই। আমি কি করলাম, একটা ছবি নিলাম এই ফোনে, আমার ফোনে কিছু এআই ফেসিলিটি আছে, সেটা দিয়ে আমি ছবিটাকে চেঞ্জ করে দিলাম। ছবিটা ছিল আপনি আমাকে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু আমি এআই ফিচার দিয়ে চেঞ্জ করে দিয়ে করলাম আমি আপনাকে মিষ্টি খাওয়াচ্ছি। তাহলে ঘটনাটা চেঞ্জ হলো কি না? প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল। ঘটনাটা কি এবার স্মৃতিতে হবে, যে আপনি আমাকে মিষ্টি খাওয়াননি, আমি আপনাকে মিষ্টি খাইয়েছি। এ সবে সবে নতুন এসছে। এতে আমি ব্লুটুথে ওই ছবিটা ট্রান্সফার করে দিলাম। এবার এ শো করছে ঘটনাটা এমন যেটা আদৌ ঘটেনি কোনোদিনও, আর শো করছে সেই ঘটনাটাকে, যে ঘটনাটা আদৌ ঘটেনি কোনোদিনও, আর শো করছে যেন এই ঘটনাটা সাক্ষী ছিল, কিন্তু এ তখনও আসেনি আমার বাড়িতে, এ তখন দোকানে পড়েছিল। কিন্তু এ কি শো করছে, এই ঘটনাটার আমি সাক্ষী ছিলাম, হ্যাঁ কি না? আরে গ্যালাক্সি C9 Pro, বুঝতে পারছেন তো? আপনার নামটা দয়া করে লিখুন রিনেম অপশানে গিয়ে। ঠিক আছে, এ কি বুঝছে যে আমি এই ঘটনাটা সাক্ষী ছিলাম, এটা হলো ফার্স্ট ফলস। সেকেন্ড ফলস হচ্ছে যে ঘটনাটা ঘটেছিল যে আমি ওনাকে মিষ্টি খাইয়েছিলাম, কিন্তু ঘটনাটা ছিল উল্টো। তো মেমোরি প্রোগ্রামেবল। এবার কারা প্রোগ্রাম করে, কিভাবে প্রোগ্রাম করে, সেসব এখন জেনে লাভ নেই, কিন্তু প্রোগ্রামেবল। এই কনসেপ্টটা বুঝতে পারেনি, সে মাইক অন করে জিজ্ঞাসা করুক। তার মানে আমাদের যে অতীতকাল, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এবং যে বন্ধুদের সঙ্গে মিশে বড় আমি হয়েছি। হ্যাঁ মিহির বাবু বলুন। এই মানে মেমোরি প্রোগ্রামেবল যেটা বলছেন সেটা হচ্ছে সোল, হ্যাঁ, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সোল স্পিরিটের এটা ব্যাপারটা একটু পরে আসছি, ওটা আচ্ছা এখনো আচ্ছা আসেনি, দাঁড়া। আচ্ছা। সরি, যে জিনিসটাকে আমরা ইতিহাস বলে ভাবছি, সেই জিনিসটা হতে পারে কোনো প্রোগ্রাম যেটা আমাদের মেমোরিতে দিয়ে দেওয়া হয়েছে। এরকমও হতে পারে যে আমরা সাডেনলি অ্যাপিয়ার করি এই ওয়ার্ল্ডে, আর সাডেনলি ডিসঅ্যাপিয়ার করে যাই, এবং আমাদের যে অতীতকালের মাইন্ডের যে স্মৃতিগুলো আছে সেগুলো সবই হলো ফলস মেমোরি। ঠিক যেভাবে আমাদেরকে ফাঁসানো হয়, যে কোনো ধর্মের ক্ষেত্রেই ফাঁসানো হয়, কীরকম? একটা ধর্মে বলা হয় পুনর্জন্ম আছে, একটা ধর্মে বলা হয় পুনর্জন্ম নেই, এটাই প্রথম জন্ম, এটাই শেষ জন্ম।
তো যে ধর্মে পুনর্জন্ম আছে সে বলে পূর্বে জন্মের করা পাপ এবং পুণ্যের ফল অনুযায়ী তোমার এই জন্মে জন্ম হবে এবং সেরকম ফল লাভ করবে। সেজন্য কেউ জন্মগতভাবে খুব অবহেলায় বড় হয়, কারণ সে পূর্বজন্মে পাপ করেছিল। কনসেপ্ট, লজিক আছে তাও কয়েকটা, ঠিক আছে চলো একটা ব্যালেন্স লজিক আছে। তো আবার একটা জন্মে বলছে যে কোনো নেই, ডাইরেক্ট তুমি আসছো ওপর থেকে, তোমাকে চেক করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে যে আদৌ তুমি কতটা ওপরওয়ালার ইচ্ছেতে তুমি নিজেকে প্রমাণিত করতে পারো। কিন্তু সবাইকে সমান প্ল্যাটফর্মে রাখা হচ্ছে না। সেখানে সেখানে কেউ একদম হতদরিদ্র পরিবারের জন্মে হতদরিদ্র মারা যাচ্ছে, হয়তো খেতেও পাচ্ছে না, হয়তো শিশু অবস্থাতেই মারা গেল, পাপ করার বয়স অবধি পৌঁছালোই না। আবার অনেকে হয়তো অত্যন্ত ধনী পরিবারে জন্মে 100 বছর বাঁচলো, 1 লক্ষ জনের ওপর অত্যাচার করার পর মারা গেল। এবারে যদি সবাইকে প্ল্যাটফর্ম দেয়া হচ্ছিল পরীক্ষার জন্য, আপনি পরীক্ষা যদি দিতে যান, স্কুলে পরীক্ষা দিতে গেছেন, এরকম হয় যে সবাই আলাদা ড্রেস পরে গেছে? মাইক অন করে বলুন, এরকম হয় যে সবাই আলাদা আলাদা ড্রেস পরে পরীক্ষা দিতে গেছে স্কুলে? না স্যার, এরকম কিছু হয় না, ইউনিফর্ম পরেই তো যেতে হয় স্কুলে। ওকে। এরকম হয় যে একই সঙ্গে আলাদা আলাদা বেঞ্চে, মানে একজনকে বসতে দেওয়া হয়েছে একদম টয়লেটের ভেতরে, একজনকে বসতে দেওয়া হয়েছে হলে, একজনকে বসতে দেওয়া হয়েছে সিংহাসনে, এরকম হয়? এরকম হয় না। না স্যার। তাহলে পরীক্ষার কনসেপ্টটা যেটা আমরা আর্থ ডোমেনে দেখছি, সেই পরীক্ষার কনসেপ্টের সঙ্গে কিন্তু এই পরীক্ষাটা মিলছে না। এই পরীক্ষাটা অত্যন্ত পেঁচালো টাইপের পরীক্ষা, যদি এটা আদৌ পরীক্ষা হয়ে থাকে। প্রথমে পরীক্ষার সঙ্গে কিছু তার ফ্যাসিলিটি মিলছে না, তা আমাকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা ধরে নিতে হচ্ছে। তার মানে এখানে দুই পক্ষকেই বোঝানো হচ্ছে যে ভাই আগের একটা ব্যালেন্স আছে, সেটা ক্লিয়ার করতে হবে, নাহলে বোঝানো হচ্ছে তোমাকে কিছু একটা হিসেব দিতে হবে। তার মানে এখানেই ডাল মে কুচ কালা হে নয়, এখানে পুরো ডালটাই কালা আছে। তার মানে আমাদের পাঠানো হয়েছে একটা এনিথিং এলস পারপাসের জন্য, সেটা হলো এনার্জি হারভেস্টিং, লাইট, কুকুর, ছাগল, মুরগি, পাঁঠা, গরু ইত্যাদি। জগৎটাকে চালানোর জন্য আমরা ডিজেল বা পেট্রোল উৎপন্ন করব, সেই জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারছে জিনিসটা? মাইক অন করে বলুক যে আন্ডারস্ট্যান্ড করতে পারছে আর কে করতে পারছে না। পারছি স্যার। বোঝা গেল? কারণ আমরা যদি বলি যে আমরা কিছু শিখতে এসেছি, হয়তো শিখলাম, হয়তো পরজন্ম আছে, অ্যাকচুয়ালি কিন্তু পরজন্ম আছে, সত্যি কথা বলতে, ঠিক আছে আছে, কিন্তু এখানে পারপাসটা যেটা দেখানো হয় সেরকম কিন্তু পারপাস নেই, উদ্দেশ্যটা আলাদা, যেটা আমাদের বোঝানো হয় সেটা থেকে আলাদা। এবার ধরে নিচ্ছি আমাদের পরজন্ম আছে, আমরা কিছু একটা শিখলাম। ধরুন আমি এত কষ্ট করে এই জন্মে জ্যোতিষবিদ্যা শিখলাম, বাস্তু শিখলাম, তবলা বাজানো শিখলাম, ইত্যাদি অনেক কিছু শিখলাম, অনেক মানুষের ওপর পুণ্যফল অর্জন করলাম, পুণ্যফল অর্জন করে আমি গত হলাম। এবার সামনের জন্মে নট নেসেসারিলি আমি 50 বছর ধরে তবলা বাজিয়ে যে দক্ষতাটা অর্জন করেছি, সেটা আমি প্রথম তবলা বাজানোর 1 কি 2 বছর কি 10 বছরের মধ্যেও সাধারণভাবে পেতে দেখেছেন কাউকে? খুব রেয়ার। বা সে যে গুণটা নিয়ে জন্মেছে, সেই গুণটার বিকাশ হতে হতে এক একজনকে দেখবেন তলিয়ে গেছে, সমাজে কোনো রেকগনিশন পায়নি, কিন্তু তার ট্যালেন্ট আছে। আবার এক একজনের ট্যালেন্ট নেই, বাবা মা সাঁতারেও দিয়ে দিয়েছে, কি করে ডাইনোসরকে ট্রেন করতে হয় সেই প্রশিক্ষণ প্রাপ্তি শিবিরেও দিয়ে দিয়েছে, মানে যার পয়সা আছে কি করে হেলিকপ্টার চালাতে হয় সেটাও শিখে নিচ্ছে। বোঝা যাচ্ছে? তার মানে এই জিনিসটা করে রেখেছে অ্যাকচুয়ালি ওই চাকাটা চালানোর জন্য, যেটা হলো সেপারেশনের চাকা। সেজন্য প্লেসমেন্টটা সবার আলাদা আলাদা দেওয়া হয়। ইট ইজ নট অ্যান এক্সাম, এটা কোনো পরীক্ষার জায়গা নয়। পরীক্ষার জায়গা এটা হতে পারে যে তুমি বুঝতে পারছো কিনা যে তোমার স্ট্যাটাসটা একটা ছাগলের, তারপর তুমি সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারছো কিনা। এবার ছাগল বা ভেড়ারা সবসময় যে কোনো একটা দিকেই হাঁটে। দেখা গেল একটা কালো ভেড়ার রুট, বললো এই দিকে আমরা হাঁটবো, সাদা ভেড়ার রুট এই দিকে বললো হাঁটবো, কিন্তু দুজনেই ভুলে যাচ্ছে দুপক্ষই ভেড়া।
হয়তো কালো ভেড়ার পক্ষটা ওজন করা জানে, কি করে পৃথিবী ঘুরছে সেইটা জানে, কি করে সূর্যের আলো পৃথিবীতে আসছে জানে, কি করে চাঁদে রকেট পাঠাতে হয়, যদি এগুলো আমি বিশ্বাস করি না, আদৌ ঘটেনি পৃথিবীতে, সব ফেক, এগুলো জানে। আবার সাদা ভেড়ারা জানে কি করে সংস্কৃতি চর্চা করতে হয়, কি করে ঈশ্বরকে বন্দনা করতে হয়, কি করে সারাক্ষণ তাকে ডাকতে হয়, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু দুজনেরই সেম স্ট্যাটাস, যে দুজনেই হলো মালিকের ছাগল বা ভেড়া। কেউ বলছে আমার নেতা শ্রেষ্ঠ, কেউ বলছে অমুকের নেতা কম শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠ নয়। তো দুই মানসিকতাই কি করছে, বৈষম্যতার যে জগতের যে নিয়মটা ওটাকে লাগু করছে তাদের ওপরে। যখন এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে সোল অ্যান্ড স্পিরিটের ব্যাপারটা এসে যাচ্ছে। তার মানে আমরা যত জগৎ সংসারে মানুষ দেখছি, আমি পূর্বের কিছু কথা কারেকশন করতে চাই, যেটাকে আমি সোললেস পিপল বলতাম সেটাকে আমি স্পিরিটলেস পিপল বলতে পারি। ওকে, আমরা জগৎ সংসারে যত মানুষ দেখছি তারা কিন্তু সবাই যে হিউম্যান বিইং তা নয়, যদিও আইনিভাবে তারা হিউম্যান বিইং। কারণ এনার্জির সোর্স সবার কাছে নেই, সবাই পেট্রোল উৎপন্ন করতে পারবে না। দুটো পক্ষ আছে, একটা হলো রসালো আখ, আর একটা হলো আখকে ছিবড়ে করার মেশিন। আখের মধ্যে প্রাণ আছে, কিন্তু ছিবড়ে করার মেশিনের মধ্যে প্রাণ নেই। তার মানে ম্যাক্সিমাম পিপল হলো ছিবড়ে করার মেশিন, আর এখানে খুব কম পিপল আছে যারা আখ আছে। তার মানে ম্যাক্সিমাম পিপল হলো সোল আর কনসাসনেস মেমোরির মিশ্রণ, আর কিছু কিছু মানুষের মধ্যে স্পিরিট আছে। যারা সোল আর কনসাসনেসের মিশ্রণ তাদেরকে আপনি ধরে নিতে পারেন তারা একটা শুধুমাত্র প্রোগ্রামড বডি। তারা কি করতে এসছে ভালো করে খেলাটা বোঝার চেষ্টা করুন। তারা এই বৈষম্যের জগতের তাকে ধরে রাখতে এসছে, ঠিক যেমন রোবট তার মালিকের জগৎকে বাস্তবায়িত করার জন্য দিন রাত মেহনত করে। সে হয়তো গরু থেকে দুধ দুয়ে দেবে, ভেড়াগুলোকে খামারে ঢুকিয়ে দেবে, কৃষিকাজে সাহায্য করে দেবে, ফসল কাটার সময় কোদালের মতো হাত দিয়ে ফসল উবড়ে দিতে সাহায্য করবে। কিন্তু দিনের শেষে সে কিন্তু তার মধ্যে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধি আছে, কার্যক্ষমতা আছে, শরীর আছে, বোঝার ক্ষমতা আছে, বুদ্ধিমত্তা আছে, কিন্তু একটা জিনিস তার মধ্যে নেই, যেটা একটা বোকা হতদরিদ্র ভ্যাবলা মার্কা মানুষের মধ্যেও আছে। সেটা কি? সেটা হলো স্পিরিট। ওকে, স্পিরিটটা তার মধ্যে নেই। বাদ বাকি তার মধ্যে বিবেক আছে, অহংকার আছে, মন আছে, মেমোরি পাওয়ার আছে, কার্যক্ষমতা আছে, বুদ্ধিমত্তা আছে, সব আছে। খালি একমাত্র স্পিরিট যাদের মধ্যে নেই তাদেরকে আমরা বলছি নন সোল ক্যারেক্টার। আমরা যদি কোনো গেম খেলি নন সোল ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। নন সোল ক্যারেক্টার হলো যারা গেম খেলেছেন তাদেরকে দেখতে পাবেন এনপিসি বলে একটা শব্দ তারা শুনে থাকে। ওই গেমের মধ্যে এমন কিছু ক্যারেক্টার থাকে যারা নিজে থেকে হাঁটে, নিজে থেকে বন্দুক চালায়, নিজে থেকে খেলতে চলে আসে, নিজে থেকেই মারা যায়, নিজে থেকেই জন্মে ওঠে, কিন্তু তার পেছনে কোনো প্লেয়ার তাকে কন্ট্রোল করছে না। এরকম কি কেউ দেখেছেন গেম খেলে, যে কম্পিউটার তাকে জেনারেট করছে? মাইক অন করে বলুন কেউ গেম খেলেছেন যে এরকম ক্যারেক্টার দেখেছেন যার পেছনে কোনো ব্যক্তি বসে বসে তাকে খেলছে না, জি, কিন্তু আমি সে গেমের মধ্যে আমি আমি আসছে? নি- আমি নিজে গেম গেম ডেভেলপার, বাহ! মানে এই মিহির এই বাবু টাইপের। আপনি এখন জার্মানিতে আছেন না? জি অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যক্তি। ওকে, ভালো। জি জি আমি স্যার, বাংলাদেশ থেকে। আমার পেছনেও গেম খেলে স্যার। এখন এই আপনার কাছে এসে বুঝে গেছি যে এখন আর গেম খেলে ধরে ফেলি। আচ্ছা, তো এবার গেমের ব্যাপারটা হলো এনপিসি কাদেরকে বলে? যারা গেমটাকে মজা অব্যাহত রাখার জন্য, যারা কন্টিনিউয়াসলি গেমের মধ্যে পার্টিসিপেট করে এবং গেমটাকে বজায় রাখে। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। কে? আইজাক স্যার বাবু? হ্যাঁ জি স্যার, ওই যে এনপিসির কথা বললেন যেটা, এটাও তো স্যার ডিকোড করা থাকে। ডিকোড না করা থাকলে সে ওখানে গেম চালাবে কিভাবে? মানে আলটিমেটলি তার ভিতরেও তো একটা সেটআপ প্রোগ্রাম থাকে, যেই কারণে হ্যাঁ, সে। প্রোগ্রাম থাকে, হ্যাঁ প্রোগ্রাম থাকে। আমি কোনো জায়গায় অবিশ্বাস করছি না যে তার মধ্যে মন নেই, চিত্ত নেই, অহংকার নেই, বুদ্ধি নেই।
ঠিক আছে, পঞ্চভূত নেই, আমি সব বলছি, সব আছে, 8টা ফ্যাক্টরের 8টাই আছে, কিন্তু একটা ফ্যাক্টর মিসিং থাকে, সেটা হলো স্পিরিট। কোনোদিনও একটা এনপিসি এনলাইটেন্ড হতে পারবে না, বা নিজেকে নিজে জানতে পারবে না। এনপিসি নিজেকে নিজে জানতে পারবে? না না, অবশ্যই না, ডেফিনেটলি না। তাহলে সেলফ রিয়েলাইজেশন এনপিসির কাজ নয়। আন্ডারস্টুড স্যার। এনপিসি ডাইরেকশন নিতে পারবে, এনপিসি গাইডেন্স নিতে পারবে, এক্সিকিউট করতে পারবে, উপকার করতে পারবে, ধ্বংসও করতে পারবে, কিন্তু এনপিসি কোনোদিনও সোলের রিপ্লেসমেন্ট বা স্পিরিটের রিপ্লেসমেন্ট হবে না। তেমনি যদি আমাদের পৃথিবীটাও একটা গেম বা লীলা খেলা হয় প্রভুর, যেটা আমরা সব জায়গাতেই ধর্মের মধ্যে সকলের জায়গাতেই কি পাচ্ছি, তারই খেলা, যদি এটা একটা গেম হয়, তাহলে এখানে কেন এনপিসি থাকবে না? কেউ বলুক। তাহলে একটা গেম যদি খেলি, যদি শত শত এনপিসি সেখানে থাকে একটা প্লেয়ারের পেছনে, তাহলে একটা পৃথিবীতে একটা সোলের পেছনেও নিশ্চয়ই 100 রেশিও থাকতে হবে, কারণ একটা নিয়ম আছে, অ্যাজ অ্যাভাভ সো বিলো, মানে যেটা ওপরে আছে সেটাই নিচে আছে। যদি রেশিও এরকমই দেখাচ্ছে গেমে, যে একজন সোল পিছু 100টা করে এনপিসি, তাহলে আমাদের এই বর্তমান ওয়ার্ল্ডটা যেটা আমরা গেম হিসেবে দেখছি, সেটাও তাহলে সেরকমই কিছু, হ্যাঁ কি না? অ্যাজ অ্যাবভ সো বিলো যদি রুল হয় এই জগতের একটা বিশিষ্ট রুল, তাহলে তো সেটাই হচ্ছে, তাই না? তো হ্যাঁ সেই দিক থেকে দেখতে গেলে তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এইগুলো অ্যাকচুয়ালি করা হচ্ছে আমাদের যাদের মধ্যে সোল বা স্পিরিট আছে, তারা হলো আখ, এবং স্পিরিটের কাছে এন্ডলেস পাওয়ার আছে। এন্ডলেস পাওয়ার মানে হলো এন্ডলেস পেট্রোলের খনি আছে, একে যত নিংড়ানো যাবে তত বেশি এর পেট্রোল বেরোবে, এবং এ তত বেশি পেট্রোল রিলিজ করবে কখন, যখন এ ট্রমায় থাকবে বা ট্রমাটিক কন্ডিশনে থাকবে। সেজন্য সময়ে সময়ে পৃথিবীতে ট্রমাটিক কন্ডিশনকে ইনজেক্ট করা হয়, এবং আমরা কার কাছে প্রেয়ার করি? যে এই নিয়মটা বানিয়েছে তার কাছেই প্রেয়ার করতে আমরা বাধ্য হই। এটা কার কাছে হাস্যকর, দুঃখকর, কি লাগছে আপনার কাছে? আমার কাছে হাস্যকর লাগছে যে উনি কার করছেন, কাছে? আবার উনিই করছেন, আবার ওনার কাছে গিয়ে আমরা হাত জোড় করছি। হ্যাঁ, দুঃখকর কার কাছে লাগছে? মেহেদি হাসান রাজু শুয়ে শুয়ে তো না, হাসছো। দুঃখকর এটা লাগছে না আনন্দকর লাগছে বলো? এটা হচ্ছে দুঃখের হাসি হাসলাম, মানে ব্যাপারটা। আমার স্যার কাছে তো বলছিলেন যে এটাই আমাদের, স্যার আমাদের ওই যে বলছিলেন না যে কটা সোল যেন আমাদের থাকে। না, মেহেদি হাসান রাজু আগে কিছু বলো, কি বলছো যে বলো? আমার কাছে তো এটাই কি লাগছে, শরীর খারাপ? না, দুটোটাই লাগছে, হাস্যকরও লাগছে, দুঃখকরও লাগছে। তাহলে এইটাই হলো সিস্টেম। এটা হলো বিভাজনের যেহেতু সংসার, তো আমাদের বিভাজনের নীতিতে যতক্ষণ চলবো এই সংসারটা টিকবে, যেই বিভাজন থেকে আমরা সরে আসবো সংসারটা অবলুপ্ত হবে। বোঝা গেল? সেই জন্য এইটাকে টিকিয়ে রাখার জন্য ইনজেকশনের মতো ব্যথা হবে এমন ওষুধকে জায়গায় জায়গায় ইনজেক্ট করা হয়, এবং সেটাকে যারা ইনজেক্ট করে তারাই হলো পৃথিবীর ইনভিজিবল রুলার। তার মানে হলো ইনভিজিবল রুলার যারা আছে, একটু আগে একটা কনসেপ্ট বললাম না, ইনভিজিবল রুলার মানে অদৃশ্য শাসক, ইনভিজিবল রুলার। ইনভিজিবল রুলার হলো তারা যারা এই জগৎটা সৃষ্টি থেকে এখনো অবধি আমাদের মধ্যে বাস করে, নিজেরা অবলোকন করে, নিজেদেরকে আড়াল করে তারা এই ম্যাট্রিক্সটাকে বা ওয়ার্ল্ডটাকে রান করার জন্য জায়গায় জায়গায় বেনিয়ম বা বিশৃঙ্খলা বা অ্যানোম্যালি সৃষ্টি করে, এবং এই গাধা ছাগল পশুরা যারা আজকে ক্লাস করছে তাদেরকে দিয়ে বলায় যে তুমি বলো যে অমুক পার্টি শ্রেষ্ঠ, অমুক নেতা শ্রেষ্ঠ, আবার তাদের আর্ধেককে দিয়ে বলায় বলো অমুক ধর্ম শ্রেষ্ঠ বা অমুক পার্টি শ্রেষ্ঠ। ঠিক আছে, এবার যখন তারা দুজনে পরস্পরের সঙ্গে সংঘাতে আসে, তখন আখ আর আখের মেশিন একসঙ্গে ছিবড়েতে পরিণত হয়, এবং সেখানে রস উৎপন্ন হয়, এবং সেখান থেকে ম্যাট্রিক্স রান করে। স্যার, হ্যাঁ। স্যার সেক্ষেত্রে আমাদের সোল থেকে স্পিরিটে উপনীত হওয়ার
হওয়ার জন্য আমরা কি মানে করণীয় কি কিছু আমাদের? করার নেই, নাথিং, যে যেটা সে স্যার সেটা। এই স্পিরিট এবং সোল এটাও কি স্যার পূর্ব নির্ধারিত হয়ে আসছে পৃথিবীতে, নাকি হ্যাঁ হ্যাঁ, ব্যক্তি মানুষ? চেঞ্জ হতে পারে না। এটা অনেক দুঃখজনক। স্যার দুঃখজনক এই কথাটার সাথে দুঃখজনকের কাছে আমরা যাবই না। আরে বাবা, দুপক্ষই এ- ফেঁসে আছে। স্যার এটা শুনে তো কান্নাই পাচ্ছে স্যার, কিছু করার নেই এটা শুনে, না, কিছুই কিছু তো করার করার নেই। অবশ্যই আছে। কে বলেছে কিছু করার নেই? আমরা যেমন এখন এঞ্জেলের কাছে প্রেয়ার করছি, বাইরের কাছে প্রেয়ার করছি। হুম। এই মণিশঙ্কর, এই মণিশঙ্কর কোথায় গেলে? মাইক অন করো। মণি, এতক্ষণ যে বকলো ব্যাজ ব্যাজ করে, কোথায় গেল ভাই? চলে গেল মণিশঙ্কর? মণিশঙ্কর চলে গেছে। এবার মণিশঙ্করের ঘটনাটা বলি। মণিশঙ্কর, যদি আমাকে ইউটিউবে শুনছো তাহলে জুমে জয়েন করে মাইক অন করো। মণিশঙ্করের ঘটনাটা হলো যে ও যখন অ্যাওয়েকেনিং হলো, ওর বিষয়গুলো সম্বন্ধে বুঝতে পারলো, তখন ও কিছু স্পিরিচুয়াল ফরেন গ্রুপের সঙ্গে যুক্ত হলো এবং সেখান থেকে ও বিভিন্ন রকমের টেকনিক শিখলো, শিখলো। সেখানে সব বড় বড় হেড, মাথা। আমাকেও বললো, আমি কোনোদিনই ইন্টারেস্ট দেখাইনি, কিন্তু আমি তাদের নিয়ম মানি বা তাদের কিছু জিনিস মানি, কিন্তু যখনই একটা গোষ্ঠীর কথা আসে তখনই সেখানেও কিন্তু এনার্জি হারভেস্ট শুরু হয়ে যায়। তো মণি সরকার যখন এই দেশের পরিস্থিতি নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে দেখেন কিছু একটা রেমেডি দিন, কিছু একটা করুন, তো আমি বললাম আমি তো বাচ্চা, যারা বড় বড় বুড়ো বুড়ো গ্রুপের সঙ্গে তুমি যুক্ত হয়েছো, এত কিছু স্পিরিচুয়ালের প্র্যাকটিস করছো, তারা জগতের নিয়মগুলো তোমাকে বলছে এবং সুপ্ত জ্ঞানগুলো তাদের তোমার সেখান থেকে পাচ্ছ, তাহলে আহ, তোমার তো মানে তাদের তো সাহায্য তো বড় সাহায্য না? আরে বাবা, যে প্রাইম মিনিস্টার, তাকে ছেড়ে দিয়ে তুমি পাড়ার কাউন্সিলরের কাছে এসছো সাহায্য চাইতে? প্রাইম মিনিস্টার চাইলে তো জেড ক্যাটাগরির মিলিটারি বাহিনী পাঠিয়ে দেবে। তো সে বলছে আমি সবই বুঝলাম, কিন্তু তারা বলেছে এগুলো নাকি পৃথিবীর মানুষের ফ্রি উইল, এই অরাজকতা হওয়াটা, তো যেহেতু ফ্রি উইল আছে সেজন্য আমরা ইন্টারভিন করতে পারছি না। বললাম লে, ছাগল পাগলের সংসার। আরে বাবা, এটা তো আমিও জানতাম, সবাই জানতো, তার জন্য স্পিরিচুয়াল লিডার হতে হবে? মানে এইটা শোনার জন্য আমাকে স্পিরিচুয়াল লিডার হতে হবে এই কথাটা বলার জন্য? এই কথা তো চায়ের দোকানের একটা লোকও বলতে পারবে যে ফ্রি উইলের মানে জানে। তাহলে আমার হয়ে কি লাভ হলো? আর সেই দলে আমার থেকে এত প্র্যাকটিস করে যদি কিছু লাভও হয়ে থাকে, সেটা সময়ে কোথায় লাভ হলো? এটা কোথায়? এই সময় আমি কিভাবে সেই প্র্যাকটিসটাকে আমি করতে পারবো? এই এত বড় বড় যারা টিম করেছে, যারা গ্যালাকটিক ফেডারেশন বা অন্য গ্রহের ভিন গ্রহীদের সঙ্গে কানেকশনে আছে, তাদের সঙ্গে থেকে আমার কি লাভ হলো? যদি আমাকে লাঠি হাতে করে রাত্রিবেলা চৌরাস্তার মাথায় দাঁড়িয়ে পাহারাই দিতে হয়, তাহলে আমি এত লোকের সঙ্গে মিলে আমার লাভ কি হলো? যে জ্ঞানটা পেলাম সেটা খায় না, মাথায় দেয়, তাই না? তো আপনাদের বুঝতে হবে, আপনারা ছাগল না মানুষ হতে চান? মানুষ আবার একটাই রাস্তা হলো অবজার্ভ করা, দেখতে থাকা। কে কি করছে দেখতে থাকা, কি করছে খালি দেখতে থাকা, বুঝতে থাকা, দেখতে থাকা, বুঝতে থাকা। কোনো দিনও ভেড়াকে ভেড়া বলা উচিত নয়। যদি না সে মানুষ হবার প্রসেসের মধ্যে আছে, তাহলে সে কামড়ে দেবে, সিং দিয়ে গুঁতিয়ে দেবে। স্যার তাদের আমি শুধু তাই দেখতে করছি। থাকতে হয়, তাদের শুধু দেখতে থাকতে হয়, দেখতে থাকতে হয়, দেখতে থাকতে হয়, দেখতে থাকতে হয়। কোনো রাস্তা নেই। আর এবারে নিজের অ্যাওয়ারনেসটাকে আপলিফট করতে হয়। অনেকেই বলবে যে তাহলে কি আমরা ধার্মিক পদ্ধতিগুলো ছেড়ে দেবো? আমি আমার ধর্মের কোনো ইষ্ট বা ঈশ্বরের সেবা করা কি ছেড়ে দেবো? আমি বলবো অ্যাবসলিউটলি নট, একদম নয়, ভুলেও না। কারণ আমরা যদি ফিজিক্যাল বডিতে বেঁচে থাকতে চাই, আমাদের 5টা এলিমেন্টের ব্যালেন্স লাগবে, প্রপার এনার্জি লাগবে, ভাগ্যের চাকা ঘুরতে হবে, ঘরে অর্থ আসতে হবে, হেলথ প্রবলেম না আসা চললে ভালো হয়, আর যদি বাড়িতে সুখ শান্তি থাকে সেগুলো। এবারে ব্যাপারগুলো হলো এক একটা ডেইটির হাতে বা এক একটা যে উপদেবতা আছে তাদের হাতে এক একটা ডিপার্টমেন্ট আছে, আর এটা হলো নিয়ম, এখানকার নিয়ম। আমি তাদেরকে খুশি রাখার জন্য যা করণীয় আছে, যেটা করণীয় আছে সব করব, অন্তর থেকে করব। তার সঙ্গে সঙ্গে আমার যে অ্যাকচুয়ালিটি আছে, মানে আমার যে জ্ঞানটা বাড়ছে,
সেটাকে শানিত করার জন্য তাদের কাছ থেকেই প্রার্থনা করবো যে আমার এই বোধগম্যটাকে আরো বেশি শানিত করো। তারা করবে কিন্তু, কারণ একটু আগে আমি বললাম কোনো এনার্জি পজিটিভ বা নেগেটিভ নয়, যেটাকে যেরকমভাবে ব্যবহার করব। ছুরি যদি আমি আলুর সঙ্গে ব্যবহার করি ভালো সবজি হবে, মানুষের ওপর ভালো করে ব্যবহার করে দিই তাহলে সে ওপরে চলে যাবে। বোঝা গেল? শক্তি শক্তি হয়, শক্তির কোনো রকম ভালো মন্দ কিছু হয় না বিশেষভাবে। হ্যাঁ, কারোর সঙ্গে সুটেবিলিটি ম্যাচ করতে হবে। যেমন এক একজনের দেখা গেল এই পাত্রটার সঙ্গে বিয়ে হয়েছিল তখন ঝামেলা, ওকে ছেড়ে দিয়ে ওকের কাছে গেল শান্তি, আবার এর সঙ্গে বিয়ে করেছিল ঝামেলা, ওকে ছেড়ে দিয়ে অন্য একজনের কাছে গেল তার কাছে শান্তি। মানে সুটেবিলিটি বা ম্যাচ ফ্যাক্টরটা ম্যাটার করে, যে কোন এনার্জির কাকে স্যুট করে বেশি সেটা ম্যাটার করে। কিন্তু নেগেটিভ পজিটিভ হয় না, আপেক্ষিক হয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি বোঝাতে পারলাম যে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি, মানে আমরা কোথায় আছি। কেউ বুঝতে পারলেন? মাইক অন হ্যাঁ করে স্যার, বলুন। বুঝতে তো পেরেছি স্যার, কিন্তু এই মস্তিষ্ক চাঁদে কতটা রকেট নিল? যাওয়ার ব্যাপারটা একটু বলবেন? ওরা তো সবাই যায়, মানে যাকে চাঁদে যায়, ওইটা কি তাহলে সম্পূর্ণ মানে অন্য এটা একটু বলুন স্যার। স্যার অনেক দেখুন মন এটা খারাপ হচ্ছে, মন খারাপ কাটিয়ে উঠবো কিভাবে আজকের এই পুরো কথাগুলো শুনে? আরে মন খারাপের কিছু এসে যায় না তো, আরে মন তো খারাপ হবার জন্যই দিয়েছে। মনের ক্লাস আলাদা করে করাবো, সেই দিনের জন্য অপেক্ষা করুন। কার মন মনের খারাপ ক্লাস হচ্ছে আলাদা এখন? স্যার? মনের ক্লাস আলাদা হবে। আচ্ছা স্যার মন তাহলে খারাপ সবারই হচ্ছে, আমার তো হচ্ছেই। তাহলে স্যার যে বিয়ে দিচ্ছে যে যার সঙ্গে ম্যাচ করছে না, সেটা কি করে বুঝবে? দেখা গেল হয়তো বিয়ে করলো তারপর ডিভোর্স হয়ে গেল, বদনাম দুজনারই হলো, আবার নতুন জায়গায় বিয়ে করে সেট হয়ে গেল, কিন্তু সেটা যাতে না হয় সেটা কি করে বুঝবো? আরে বাবা, মাঝে মাঝে আখকে ঠেলে দেয় মেশিনের কাছে। ওই যে দুঃখটা পেলো, ওই যে জ্বালা যন্ত্রণা পেলো, ওর ভেতর থেকে যে এনার্জিটা বেরোলো, ওটা হুম। ম্যাট্রিক্স চালালো না। স্যার মোদ্দা কথা হচ্ছে আমরা গরু ছাগল ভেড়া, হুম। যেটা আপনি কিন্তু আমরা বললেন, তার তাই গরু মধ্যেও ছাগল। আমরা ডেভেলপ করছি। এই যে আচ্ছা আপনাদের কাছে যে এই তো তথ্যগুলো একটু এসে কথা পৌঁছে গেল, বলবো? এই জাস্ট দাঁড়ান, কারোর এই কাছ থেকে যদি তথ্যের এরকম ত- টর্চার পাওয়া এক যায় তাহলে কি তাদের কাছে বদলা নেওয়া উচিত? সেটা ব্যক্তিগত চয়েস। প্রথমেই আমাদের কার্মিক যে থিওরিটা, কর্মের যে থিওরি, কর্ম যেমন কর্ম তেমন ফল, যে কোনো ধর্মে সেটাই বলে। এই থিওরিটা হলো প্যারাডক্স। এবার অনেকেই প্যারাডক্স শব্দের মানে বোঝে না। প্যারাডক্স শব্দের মানে হলো এটা 100% সত্যি এবং একই সঙ্গে এটা 100% মিথ্যে। এটা বাস্তবে অস্তিত্বে বিরাজ করে, আবার একই সঙ্গে এর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এই বিষয়টা কি মানে প্যারাডক্সের, এটা কি ওইটার সাথে এরকম যে কার্মিক আপনি ভবিষ্যতে কারোর সাথে দেখা করতে গেলে এখান থেকে যদি এটা কাট না, করে আমরা দেওয়া এখন হয় তাহলে টাইমের ওখানেও? ব্যাপারটা টাইমের আচ্ছা ব্যাপারটাকে আচ্ছা, আমরা একটুখানি সাইডে রাখলাম, কারণ টাইমের ওকে ব্যাপারটা ওকে। নিয়ে নিলে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট হয়ে যাবে, এখানের মস্তিষ্ক ফেটে যাবে কারো কারো। স্যার ঠিক কিন্তু আছে? এটা ক্লিয়ার করেন স্যার, যেমন কর্ম স্যার একটু আগে বললেন যে যা কিছু হ্যাঁ ঘটবে হ্যাঁ। আমরা দেখতে থাকবো। স্যার এটাও একটা কর্মের মধ্যে পড়ছে, কিন্তু আরে বাবা, ব্যক্তিগত যে কর্মটা। ওটা এখন বের করে দিন মাথা থেকে, আগেরটা বের করে দিন। আমি এখন এই পার্টিকুলার ছোট্ট পার্সপেক্টিভে বোঝাই। স্যার তাহলে এটার ক্লাস কবে দিবেন স্যার? আগে সেটা বলে দেন, তারপরে শান্তি পাবো। মাইক বন্ধ করুন, আমি বলে দিচ্ছি, নাহলে মাথা থেকে বেরিয়ে গেলে আর বলতে পারবো না। সবাইকে মাইক বন্ধ করতে বলছি। আচ্ছা চলুন প্যারাডক্সের ব্যাপারটায় আসি। প্যারাডক্স মানে হচ্ছে যে জিনিসটা 100% সত্য কিন্তু একই সময়ে সেই জিনিসটা 100% মিথ্যা। যে জিনিসটা বাস্তবে ঘটে দেখায় এবং তার বাস্তব প্রমাণ আছে, কিন্তু একই সময়ে তার এটাও বাস্তব প্রমাণ আছে যে সেটা অস্তিত্বে বিরাজ করে না। আবার এটাও বাস্তব প্রমাণ আছে যেটা 100% অস্তিত্বে বিরাজ করে। এটাকে প্যারাডক্স বলে। বুঝতে পেরেছেন? প্যারাডক্স হলো কোনো ঘটনার 3 নম্বর অবস্থা। একটা ঘটনা কি হতে পারে? হবে। একটা ঘটনা হলো হবে না। আর একটা ঘটনা হলো একই সঙ্গে হলো কিন্তু হয়নি। 3 নম্বর সম্ভাবনার অবস্থাকে প্যারাডক্স বলে। মাথা কার কার স্যার, নিতে পারছে না এই কথাটা? স্যার আমার একটা মানে প্রশ্ন আছে, যদিও এর সঙ্গে রিলেটেড কিনা জানি না। এই যে অনেক সময় আমরা হয়তো মানে অনেক একজনের সঙ্গে দেখা করতে পারি না, অথচ তার কথা হয়তো ভাবছি। এবার দেখা গেল যে মানে হঠাৎ করে কোনো না কোনো কারণে তার সঙ্গে দেখা হয়ে গেল, যেটাকে আমরা টেলিপ্যাথি বলছি। তো দেখুন, এইটা এটা এটা মানে এটা 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 এখন না, এটার ক্লাস মনের ক্লাসের সঙ্গে এটা প্যারাডক্সের ক্লাস নয়, এটা কর্মের ক্লাস হচ্ছে। হ্যাঁ, কার কার মানে আমি প্যারাডক্সটা মাথায় ঢুকেছে সেইটুকুনি খালি বলুন, এটা পরে আপনি আলোচনা হবে। এটা এই জি আমাকে আজকের স্যার ক্লাসে ঢুকেছে। প্যারাডক্সটা একবার বিষয় একটুখানি আরেকটু ক্লিয়ার ভাবে বলুন স্যার। বলতে হবে তো, প্যারাডক্স। আগে আগে ডেফিনিশন দিলাম, আমি বোঝাইনি এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেহেদি হাসান রাজু ঘুমাচ্ছিল, উঠে পড়েছে বসে।
বসে এবার শুনছে, ব্রেন মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে হঠাৎ করে। স্যার ওই যে আরেকজন দিদি মনে হয় প্রশ্ন করেছিলেন যে ওই যে চাঁদের ব্যাপারটা, চাঁদে যে যাওয়া হয় ওইটা ওইটা চাঁদের ব্যাপারটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আজ হ্যাঁ। মেডিটেশন ক্যান্সেল। ওকে, কারণ স্যার আমার মেডিটেশন একটা এই মোডে আর হবে না। স্যার আমার একটা কোশ্চেনের উত্তর ছিল। যার কোশ্চেন আছে সেগুলো সব চ্যাটে লিখুন, এতে কি হবে, আমার বিষয়গুলো বলা হবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, যার প্রশ্ন আছে সব চ্যাটে লিখুন। ওকে, আচ্ছা। এবার প্যারাডক্সের ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোনো জগতের সম্ভাবনাকে কি দেখে এসেছি, হয় হবে, নয় আমার বাবার নাম পঞ্চু, নয় আমার বাবার নাম পঞ্চু নয়। কিন্তু কারো বাবার নাম যদি একই সঙ্গে পঞ্চু এবং পঞ্চু নয় দুটোই একসঙ্গে হয়, তাহলে সেই অবস্থাটাকে প্যারাডক্সিয়াল কন্ডিশন বলবো। মেহেদি বাবু, মাইক অন করুন। মেহেদি বাবুকে বারবার ধরছি কারণ উনি উঠছেন বসছেন। আচ্ছা, বাবার নাম কি আপনার? আমার বাবার নাম হলো ছোট করে বলুন, পুরো নাম বলার দরকার নেই। কি করে বেরিয়ে যায় সেটা কাসেম। ভাবছি না। কাসেম, এখান থেকে বেরিয়ে যায় কি করে, সেখান দিয়ে কোন জায়গাটা টিপবো বুঝতে পারছি না। ওকে, কাসেম, ঠিক আছে। তো যে পরিস্থিতিটা হয় আপনার বাবার নাম কাসেম, কোনো একটা পরিস্থিতিতে আপনার বাবার নাম কাসেম নয়, হতে পারে তার নাম হাসান। কিন্তু যে পরিস্থিতিতে আপনার বাবার নাম একই সঙ্গে কাসেম কিন্তু একই সঙ্গে কাসেম নয়, সেটাকে আমরা প্যারাডক্স বলি। আর কর্ম হলো প্যারাডক্সিয়াল থিওরি। এবার আমি, আচ্ছা, যার যা কথা বলার আছে না সে চ্যাটে লিখে দিক তার কোয়েশ্চেনটা, দয়া করে হাত তুলবেন না বা কোয়েশ্চেনের মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, তাহলে প্যারাডক্সের কনসেপ্ট কেটে যাবে মাথা থেকে। এবারে প্যারাডক্সিয়াল কনসেপ্টটা হচ্ছে কার্মিক থিওরি, হলো কর্মের যেমন কর্ম তেমন ফল। আমরা ছোটবেলা থেকে সব শুনে এসেছি যে যেরকম কর্ম করবে সেরকম ফল হবে। আচ্ছা, একই রকম প্রশ্নের আমি দেখেছি আমাদের যখন ল পড়তাম, লয়ের নিয়মটা আদালতের কক্ষ বিশেষে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রিত হয়। কোনো একটা ধরি লয়ের এতে বলা হয়েছে যে এই কন্ডিশনে ভাড়াটে উচ্ছেদ হয়ে যাবে। আমরা যখন কোর্টে প্র্যাকটিস করছি তখন দেখছি যদি অমুক জজ সাহেব বসে তাহলে এই মামলার রায় বেরিয়ে আসবে, যদি অমুক জজ সাহেব না বসে অমুক জজ সাহেব বসে তাহলে কিন্তু এই মামলার রায় বেরোবে না, কারণ সে এইভাবে রায় দেয় আর অমুক জজ এইভাবে রায় দেয়। ওকে, তার মানে একটা গিভেন পরিস্থিতিতে একটা গিভেন কন্ডিশনের মধ্যেও একটা গিভেন রেজাল্ট আসতে সম্ভাবনা ব্রেক করতে পারে। যেমন আপনি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করেন, নট নেসেসারি সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। এবার এখানে কি আসে, এখানে অনেক কিছু ফ্যাক্টর আসে। একটা ফ্যাক্টর আছে, যদি আপনার চক্র উইক হয় আপনার সঙ্গে সামনের ব্যক্তি খারাপ ব্যবহার স্বাভাবিকভাবেই করবে। একটা কন্ডিশন আছে, যদি আপনার ভাগ্যের এনার্জি বা কোনো গ্রহ দুর্বল হয় তাহলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করলেও খারাপ এনার্জি আসতে পারে তার তরফ থেকে। এবার যদি আমরা ব্যাকে যেতে থাকি, ব্যাকে গেলাম, গ্রহ খারাপ হলো কেন, বা প্রশ্ন করলাম যে চক্র খারাপ হলো কেন। ধরে নিচ্ছি প্রথমে চক্র খারাপ হলো কেন, ধরে নিচ্ছি বেচারার মণিপুর চক্রটা খুব খারাপ, সেজন্য তার উপর দোষ আসে। মণিপুর চক্র খারাপ হলে দোষ আসে। তো মণিপুর চক্র খারাপ কেন, আমরা যদি কোনো ডাক্তার হয়ে ফিজিক্যাল দিক থেকে বিচার করি তখন আমরা দেখবো যে খাবার উল্টোপাল্টা খায়, খাবার খেয়ে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নেয়, বা খুব নিম্ন গ্রেডের খাবার খায়, সারাক্ষণ এটা সেটা চেবাতে থাকে। তো মণিপুর চক্রের উপর লোড পড়ে বেশি, প্রেশার আসে বেশি, মণিপুর চক্র খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। কারো কারো দেখা গেল যে কম খায়, সব কিছু করে মণিপুর চক্র খারাপ, তো তার ক্ষেত্রে আমরা কিসে যাব, তখন আমরা যাব তার মনে কি চলে। তার মনে সবসময় দুঃখ চলে, তার মনের মধ্যে ঈর্ষা চলে, তাহলে মণিপুর চক্র খারাপ হবে। চলো, সেকেন্ড কারণ পাওয়া গেল। এবার দেখা গেল একটা ব্যক্তি খায়ও ভালো, মেন্টাল হেলথও ভালো, তার সত্ত্বেও মণিপুর চক্র খারাপ, তাহলে তার কি প্রবলেম হতে পারে, তার সূর্য খারাপ। সূর্য খারাপ কি প্ল্যানেট হিসেবে সূর্য খারাপ। এবার সূর্য খারাপ, তার দেখা গেল জন্মছকে সূর্য ভালো কিন্তু বর্তমান পরিস্থিতিতে সূর্য ভালো রেজাল্ট দিচ্ছে না, তার মানে দেখা গেল তার বাড়িতে বাস্তুতে প্রবলেম আছে। তাহলে আবার একজনের দেখা গেল বাড়িতেও বাস্তুতে প্রবলেম নেই, এইটাও নেই ওটাও নেই, তার সত্ত্বেও সে ভুগছে। এরম করে যেতে 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 একটা সময় আমরা কি ডিসাইড করলাম, যে এর পাস্ট লাইফে কোনো এমন কর্ম করেছিল যেখানে পিতৃস্থানীয় ব্যক্তি বা বড় ব্যক্তিদের ক্ষতি করেছিল বা খারাপ ব্যবহার করেছিল,
তো সেই জন্য সেই ফলটা প্রাপ্ত হচ্ছে। কোনো কোনো ধর্মে পূর্বজন্ম নেই, তাহলে সে প্রথম থেকে এই ফলটা প্রাপ্ত করছে। সে হয়তো, তার বয়স এখন সবে 6-7 বছর, সে তো এখন বাবার সঙ্গেই কি দুর্ব্যবহার করবে আর বড় মানুষদের সঙ্গে কি দুর্ব্যবহার করবে, তার সত্ত্বেও তার পেটের অবস্থা খারাপ। তার বাড়ির বাস্তু মোটামুটি ঠিক আছে, সবাই গিয়ে বলল, তারপরেও খারাপ। তাহলে সে কর্মটা করলো কবে এরকম খারাপ কর্ম? তার পূর্বজন্ম নেই। এবার যে বলছে পূর্বজন্ম আছে, এবার পূর্বজন্মের যে ব্যাপারটা, তুমি যদি কাউকে শাস্তি দাও, আইনের ভাষায় বলি, শত্রুকে শাস্তি, দোষীকে শাস্তি দেওয়ার আগে তাকে তার পাপ গোনানো হয় না যে তুমি অমুক দোষের জন্য মৃত্যুদণ্ড, ফাঁসি প্রাপ্ত হলে? আরে ফাঁসি দেওয়ার আগে তো বলা হয় রে বাবা, রেশমি ঘোষ, বলা হয় তো ফাঁসি দেওয়ার আগে কাউকে যে তুমি অমুক দোষের জন্য ফাঁসি পেলে। হ্যাঁ স্যার। মাঝপথে সে যদি পাগলা হয়ে যায় তাকে ফাঁসি দেওয়া হয় না কেন? সে ওটার মানে বুঝবে না। সে যতদিন না সুস্থ হবে তাকে মেন্টাল হেলথ কাউন্সেলিংয়ে রাখা হবে। যখন সে সুস্থ হবে তাকে জানানো হবে, ভাই তোর ফাঁসি হচ্ছে কারণ তুই পাগলা হওয়ার আগে তুই এই দোষগুলো করেছিলিস, তোর স্মৃতিতে আছে? সে বলে হ্যাঁ, তারপর তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু যখনই আমাদের বার্থ হচ্ছে তখন প্রিভিয়াস মেমোরিকে ডিলিট করে দেওয়া হয় কেন? যখন আমাদের নতুন জন্ম এটা হচ্ছে স্যার একটা তখন বিরাট বড় আমাদের কোশ্চেন। পুরানো মেমোরিকে কেন ডিলিট করে দেওয়া হয়? তার মানে সেখানে মেবি হতে পারে আমরা আকাশিক রেকর্ড থেকে বা পূর্বজন্মের পাস্ট লাইফ রিগ্রেশন থেকে যে তথ্যগুলো আমরা প্রাপ্ত হচ্ছি, সেই রেকর্ডগুলো হতে পারে ফর্জড, নতুন করে বসানো, কিছুটা সত্যি কিছুটা জল মেশানো, বা পুরোটাই জল মেশানো। আরে বাবা, কে গার্জেন ওখানে? কার চোখের সামনে হচ্ছে? মাইক অন করে কেউ বলুন, কার চোখের সামনে হচ্ছে যে ওই রেকর্ডগুলো আমি 10 জায়গা থেকে পাস্ট লাইফ রিগ্রেশন করিয়ে দেখলাম একই রেজাল্ট আসছে? কিন্তু ওই যে মেমোরিগুলোর গার্জেনকে, আর গার্জেনকে বিশ্বাসযোগ্যতা কি আছে গার্জেনের? আর গার্জেনের যদি বিশ্বাসযোগ্যতা থেকে থাকে তাহলে সে মেমোরিকে ডিলিট করছে কেন, যেটা পাস্ট লাইফে মেমোরি প্রেজেন্ট লাইফে ডিলিট করছে কেন? মানে সে যদি বলে আমার 2 হাত সাদা ফর্সা, তাহলে সে পাস্ট লাইফে মেমোরিকে ডিলিট করছে কেন? নতুন সে মিশন বলবে, চালানোর জন্য। হ্যাঁ, সে বলবে তুমি সংসার করবে নতুন ভাবে, তাহলে ভাই নতুন করে সংসার করবো, নতুন করে মাফ করে দে। তুই পুরানো সাজাগুলো দিবি। হ্যাঁ, পুণ্যফল সবাই নিতে চায়, পুণ্য দে, ফল দে না, ভালো দে। আর তুমিই তো শিখিয়েছো ক্ষমা করা, তো ক্ষমা করে দাও। তুমি তো ক্ষমার প্রতিমূর্তি, ক্ষমা করে দাও। ক্ষমাও করছে না, শাস্তিও দিচ্ছে, পুণ্যফলও দিচ্ছে। কোথার হিসেব, কোথায় লেখা, কে বিশ্বাস করবে, কেন ভুলিয়ে দিচ্ছে মেমোরিতে? কোনো আদৌ কোনো কতটা মানে, অন্যায় করেছি সেটাই তো বোঝা যাবে না। হ্যাঁ স্যার, মেমোরিতে আদৌ তো আগের ডিলিট জন্মে করানো কতটা উচিত অন্যায় নয় স্যার, করেছি সেটাই তো বোঝা তাহলে যাবে না। বুঝবেই বা কি করে। নাহলে তুমি একটা সফট অ্যাক্সেস পোর্টাল রাখো। আবার সফট অ্যাক্সেস পোর্টাল যদি রাখেও, মানে যেখানে আমরা চাইলেই অ্যাক্সেস করতে পারি, এটাও যদি রাখে, ওই যে মেমোরিটা অ্যাকচুয়াল মেমোরি, সেইটার গ্যারেন্টি কি? আর সেটার গ্যারেন্টি যদি থেকেও থাকে বাস্তবে, সাধারণ মানুষকে কেন জানাচ্ছ না? এত বই লিখে দিলে, এত ধর্মগ্রন্থ ছাপিয়ে দিলে, ওইটা লিখে দিলে না সূত্রটা, যে কি করে আমরা অথেন্টিক পাস্ট মেমোরিকে অ্যাক্সেস করতে পারবো? তাহলে তো সেই হিসেবের খাতা নিয়ে, ও আচ্ছা এ টাকা মেরেছিল, চল গিয়ে আগে একে টাকা দিয়ে আসি, এ জন্মে এসে গেছে, চল চল ভাই তুই টাকা নে, তুই টাকা নে ভাই, ভালো তুইও থাক আমিও ভালো থাকবো, তুই ক্ষমা করে দিলাম। সে আসছে আমার বউ হয়ে, আমাকে পিটিয়ে শাসন করে ছিঁড়ে টেনে হিঁচড়ে আমাকে জীবনে জাহান্নাম করে দিয়ে বেরিয়ে গেল টাকা নিয়ে। তার থেকে ভালো তুই বউ হবি, ঠিক আছে যা, চল টাকা রাখ, শান্তিতে থাক। তার মানে শান্তি এই এন্টিটিটা যে পৃথিবী তৈরি করেছে তার কাম্য নয়। সেজন্য যদি শান্তির জন্য প্রেয়ার করছি কারো কাছে, শান্তি কোনোদিনও ঈশ্বর জাতীয় যে এন্টিটিটা যে জগৎ তৈরি করেছে সে শান্তি দিতে পারবে না, কারণ সে শান্তির পক্ষেই নয়। শান্তি আমরা নিজেরাই, আমরা নিজেরা সত্যটা বোঝার পর শান্ত হতে পারবো, সেজন্য আমরা শান্তির পথকে চয়ন করতে পারবো। চলুন, আজকে একটা ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেল নতুন। কি নাম দেবেন এই ধর্মের? স্যার লাস্টের কথাটাই জিস ছিল, শান্তি প্রতিষ্ঠা করার কথা যেটা বললেন, নিজের শান্তি নিজে প্রতিষ্ঠা করতে পারবো। শান্তি তারা তো প্রতিষ্ঠার রাস্তা নেই। রহস্য স্যার।
এটাই তো প্রতিষ্ঠার রহস্য। জেনে গেলেন কিছুই করা যাবে না। এটাই নাম এই দেবেন শান্তি স্যার, এটাই নাম, শান্তি কি প্রতিষ্ঠার রহস্য। শান্তি প্রতিষ্ঠা বললে তো হয়ে গেল, শান্তি অন্য ধর্মের নাম আছে, নেওয়া যাবে না, রেজিস্টার্ড কপিরাইট শান্তির ধর্ম। শান্তির নাম ধর্ম, আবার নেওয়া কিন্তু যাবে পরে না। আবার এটা ইসলামের দিকে হয় চলে যায়। শান্তির ধর্ম হবে। কোনো শান্তি ফাউন্ডেশন। স্যার তাহলে বোঝা কি গেল? আমরা যে এই যে মানে কর্মটা করেছি আমরা প্রেজেন্টে, তাহলে কি হুম আমাদের মানে এখন যে ধরুন খারাপ কর্ম করছি, তাহলে কি হুম তার হুম ফলটা কি এখনই পাওয়া যাবে, কি না পাওয়াই যায় না? দেখুন, পরিষ্কার কথা, আমি কিছু উদাহরণ দিচ্ছি। বিল গেটস 2010 কি 9 সাল নাগাদ, যে পৃথিবীর ধনীতম ব্যক্তি, সে সার্ভাইকাল ক্যান্সারের ওপর একটা টিকা আনার চেষ্টা করছিল। তো সে অবৈধভাবে অন্ধ্রপ্রদেশের একটা বিশিষ্ট অঞ্চলের কিছু হোস্টেলকে টার্গেট করে, যেখানে বাচ্চা মেয়েরা ছাত্রাবাসে থাকতো। সে সেখানকার পলিটিক্যালি এবং সোশ্যালি ইনফ্লুয়েন্স করে পুরো হোস্টেলের মালিক পক্ষকে কিনে নিয়ে ওই বাচ্চা মেয়েগুলোকে বাধ্য করে যাতে সে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণের গিনিপিগ হয়, প্রায় 10 থেকে 12 হাজার, যাদের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চা মেয়ে পঙ্গু হয়ে গেছে, পচে গলে মরেছে, মৃত্যু হয়ে গেছে, বাচ্চার মা হতে পারেনি, সারা জন্ম অপারগ হয়ে গেছে বা সিভিয়ার সাইড এফেক্টে গেছে, যার পর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বিল গেটসকে ভারত থেকে অফিসিয়াল জাজমেন্ট দিয়ে প্রত্যাখ্যাত করেছিল এবং বের করে দিয়েছিল। তারপর সে আজকে কিন্তু আমাদের ভারতের একজন বিশিষ্ট পরামর্শদাতা। এবং আমরা ভাবছি আমি শাশুড়ির জীবনকে সর্বনাশ করেছি, তার মানে আমার জীবনে সর্বনাশ হয়ে যাবে, বুড়ো বয়সে আমাকেও কেউ দেখবে না। এ তো কয়েক লক্ষ মেয়ের জীবন সর্বনাশ করে দিল, তারপরেও এই বুড়ো বয়সে নতুন বিয়ে করে এত আনন্দে আছে কি করে? মাইক অন করে কেউ বলুন। হ্যাঁ স্যার, এইগুলোই তো দেখছি, আর সেটাই তো বুঝতে পারি না স্যার। কারণ এরা কর্মের থিওরির রহস্য জানে। স্যার এখনো তো ওই ভ্যাকসিনটাকে প্রমোট করা হয়, এখনো স্যার বলা হয় যে অ্যাডোলেসেন্স নিয়ে নেওয়ার জন্য যে সেফ থাকবে, এখন স্যার বলে কিন্তু। তো এদের কি উদ্দেশ্য? এরা কর্মের বা পৃথিবীর গুপ্ত রহস্য জানে, এরা সেইভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারে। সেজন্য এদের ওপর পৃথিবীর নিয়ম লাগু হয় না, এদের ওপর কর্ম এবং কর্মফলের নিয়ম লাগু হয় না। এরা যদি পরের জন্মটাও নিতে হয়, এরা বেঁচে থাকতে থাকতে এরা সোল কোনো বাচ্চার মধ্যে ট্রান্সফার করে সেই জন্মটা নিজের বডিতে নিয়ে নিতে পারে। ধরে নিন একটা বাচ্চা সবে জন্মেছে, সেটাকে প্ল্যানফুলি জন্মানো হলো, ওর সোলটাকে ওর মধ্যে ট্রান্সফার করে ও বিল গেটস হয়ে যাবে পরবর্তী সময়, বডিটাকে ছেড়ে দিল, কর্মের থিওরিকে কলা দেখিয়ে দিল, পুরো মেমোরি নিয়ে, পুরো জ্ঞান নিয়ে, পুরো বুদ্ধিমত্তা নিয়ে কারোর মধ্যে প্রবেশ করে গেল, কেউ এই কিচ্ছু করে উঠতে প্রসেসটা পারবে না। কিভাবে মানে কি ওরা কি জানে, ব্যাপারটা? ওরা জানে, নাহলে ওরা কয়েক স্যার হাজার এর বছর এর বেঁচে থাকে না। এই স্যার এরাই কি প্রসেসটা স্যার একটু বলুন না স্যার। এরা 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 পঞ্চভূতকে কন্ট্রোল করার পাওয়ার রাখে বাবা, এরা বড় স্যার বড় সাধক। স্যার এরা কি আখের রস খায় স্যার? এরাই কি সেই আখের রসটা খায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরা আখের রস খায় প্লাস ছড়ায়, না ছড়ালে ওরা জানে, ওরা সবসময় দেওয়াতে বিশ্বাস করে। দেখবেন এরা প্রচুর চ্যারিটি করে, প্রচুর স্যার দান এটারও করে। তো একটা সিস্টেম হবে স্যার, তো এটা মানে এই পদ্ধতিতে অবলম্বন করা বা কিছু, এটা তো একটা ওটা সিস্টেম ওরা আছে। জানে, ওটা ওরা সিস্টেম, ওদের গ্রুপের মধ্যেই ওরা সিস্টেম, ওরা সেজন্য নিজেদের ভাই বোনকেই বিয়ে করে, স্যার আরেকটা জিনিস কি ওরা খেয়াল বাইরে করেছেন, বাইরে একটা কাউকে বিয়ে করে না। স্যার আরেকটা জিনিস খেয়াল করেছেন, একটা শিশু যখন জন্ম নেয় তখনই তাকে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয় যে তোমার পোলিও টিকা নিতে হবে, তোমার হামের টিকা নিতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আগে হতো 10-15 বছর আগে, যারা সেই টিকাটা নিত না তাদের সত্যি সত্যি পোলিও হয়ে যেত। ওরা কি আসলে এমন কোনো ভাবে আমাদের ডিএনএ কে প্রোগ্রাম করার ক্ষমতা রাখে যে তুমি জন্ম নিয়েছো এমন একটা বডি নিয়ে, সেখানে তোমার পোলিও টিকা নিতে হবে, এবং পোলিও টিকা নিলে পরেই আবার তাদের প্রোগ্রামে আমরা ফেসে যাই? ওরা মনে হয় কন্টিনিউয়াস কোনো একটা প্রসেসে আমাদেরকে ম্যানিপুলেট করতে থাকে, আমার এটা মনে হচ্ছে স্যার। হুম, ঠিক, এটা ওরা থট কন্ট্রোল করতে পারে। বোঝা গেল? স্যার তাহলে কিন্তু অনেকেই আমরা কর্মফলের অনেকেই নিয়মটা হলো আছি গরিবের নিয়ম, মানে স্যার, খুব আমরা ইচ্ছা মতো অনেকেই নিয়ম। আছি যারা পোলিও টিকা বা এই ধরনের টিকা থেকে অনেকটাই মানে না হয়নি বা কিছু,
তাহলে কি বলা যাবে আর কি যে তারা অতটা এফেক্টিভ নয় এসবে? 10% 5% কম। 100-র মধ্যে যদি র্যাঙ্ক দিতে হয়, যে নিয়েছে সে হয়তো 190, আর যে নেয়নি সে হয়তো 80 কি 85-তে রান করছে। স্যার আর একটা কথা যেটা বললেন এই যে বিল গেটস উনি হয়তো ওনার কর্মটাকে উনি ফলটা পাবেন না, ব্যালেন্স তাহলে করেছে। আমরা যে সাধারণ মানুষ তাহলে আমরা কি হবে, তাহলে আমরা কি আর পাবো? ছোটবেলা থেকে ধর্মের প্রোগ্রামটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে, আর ওরা এই প্রোগ্রামটা ছোটবেলা থেকে ঢোকায়নি, ওরা অন্যদের মধ্যে ঢুকিয়েছে, নিজেদের মধ্যে ঢোকায়নি। এবার যে যত আচ্ছা স্যার, চিপকে হ্যাঁ। বসে থাকবে এইসবে, সে ফল পেয়েই যাবে, কারণ তার সাবকনসিয়াস মাইন্ডটাকে ফল দিয়ে দেবে। আর ওরা জন্ম থেকে প্রোগ্রাম করে, কানে জন্মের পরই কানে মন্ত্র বলা হচ্ছে, সেই থেকে প্রোগ্রামিং শুরু হয়ে গেল সাবকনসিয়াস মাইন্ডের। বেরোতেই পারবে না, এত কঠিন নিয়ম না, বেরোতেই পারবে না। এই যে বুঝে গেল, এই যে আপনি বুঝলেন, এরপরে যখন ভবিষ্যতে ভিডিওটা আসবে আপনার টাইম লাইনে, আপনি নিজেই বলবেন এটা তো আমি জেনে গেছি, এটা তো আমার দেখা আছে, বলে স্ক্রল করে বেরিয়ে যাবেন। এখানে দুটো বিষয় নোট করবেন, একটা হলো জানা আর একটা হলো বোঝা। যদি এটা আপনাকে বুঝতে হয়, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা জন্ম থেকে প্রোগ্রাম হয়েছে তার বিরুদ্ধে এটা, সেজন্য এটাকে নিয়ে কমপক্ষে আপনাকে 1 থেকে 1.5 বছর ধরে এই ভিডিওটা দেখতে হতে পারে, রোজ একবার করে। তারপর সেটা হয়তো সাবকনসিয়াস মাইন্ডে 10% 20% জায়গা নেবে। এই যে আপনি আজকে দেখলেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড জাস্ট ঘুমোতে যাওয়ার আগে এটাকে ড্রপ করে দেবে। কাল থেকে আপনাকে মেমোরিতে থাকবে, হেভি চালাক, মেমোরিতে রেখে দেবে, ভাই তুই দেখেছিলিস, সব ইনফরমেশন তোর মাথায় আছে, কিন্তু অ্যাপ্লিকেশনে কিচ্ছু থাকবে না, কিচ্ছু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। স্যার কমপক্ষে যদি এই একটা ভিডিও কথা, কন্টিনিউয়াস 1.5 থেকে 2 বছর দেখেন, তাহলে হয়তো 10 থেকে 20% অ্যাকসেপ্টেবল হবে। এইটাই যখন 2 বছর 3 বছর যাবে, তখন হয়তো 50 থেকে 60% অ্যাপ্লিকেবল হবে। আমি যেমন আজকে এর ভিডিওটা দিয়েছি, ওই যে পৃথিবী রিসেন্ট ভিডিওটা দিয়েছি, মহাকাশে যাওয়া সম্ভব নয়, পৃথিবীর আসল ম্যাপ এটা বলে যে ভিডিওটা দিয়েছি, ম্যাক্সিমাম লোক ক্লিক করেছে, কিন্তু জানে যেটা সেটা আগে দেখে নিয়েছে। সেজন্য আমি দেখছি ভিউ কিন্তু 2 মিনিট 1 মিনিটের বেশি হয়নি পার পারসন। কেন? কারণ তারা বলছে কি আমরা আগে দেখে নিয়েছি, আমরা ইনফরমেশনটা জানি। জানা আর বোঝার মধ্যে দুটো আকাশ পাতাল তফাৎ আছে, সেটা সে জানে না। তাকে কন্টিনিউয়াস রিড করতে হবে, কন্টিনিউয়াস দেখতে হবে, তারপর তার জানাটা বোঝায় রূপান্তরিত হবে। স্যার একটা কমন ডিজিজ হচ্ছে আমাদের সবারই, এটা আপনি তো অবশ্যই এটা মানে লোকেট করবেন, এটা হলো যে হাইপার অ্যাক্টিভনেস। ম্যাক্সিমাম মানুষেরই এখন এটা সবচেয়ে খুব বেশি পরিমাণে, যে কোনো জিনিসে হাইপার অ্যাক্টিভনেসটা হচ্ছে। কোনো কিছু রিয়েলাইজ করার আগে অনুধাবন করে, মানে গেস করে নেয়, জাজমেন্ট করে, সুইফটলি কোনো কিছু রিকগনাইজ করে, কিন্তু হচ্ছে হচ্ছে না এগুলা নিয়ে এত মানে ইয়া করে না, মানে ক্লিয়ারিফাইং করে না বা ফিল্টারিং করে না। এই হাইপার অ্যাক্টিভনেসটা কিন্তু আগে এত ছিল না, 90 শতকের আগে, কিন্তু 90 শতকের পরে কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি খুব বাড়ছে। কারণ 2000-এর সাল শুরু হয়েছে, সবাই 2 পাচ্ছে, কিন্তু 1 আর 9 আমরা পেয়েছি। 90s-এর সময় যারা জন্মেছে, সালের মধ্যে 19 দিয়ে শুরু হতো, 1 আর 9 পেয়েছি, সেজন্য আমাদের মধ্যে ধৈর্যটা অনেক বেশি ছিল। যারা 2000 সাল বা তার পরে জন্মেছে তারা 2 পাচ্ছে সবাই, 1 আর 9 পাচ্ছে না। যদি 19 তারিখে জন্মায় পাবে, যদি সেপ্টেম্বর মাসে জন্মায় 10 তারিখে তাহলে পাবে, এইভাবে কিছু স্পেশাল কন্ডিশনে 1 আর 9 পাবে। কিন্তু আমরা সবাই ইনবর্ন পেয়ে এসেছি ওটা 1 আর 9, সেজন্য আমরা এটাকে অনেকটা বেশি রিলেট করতে পারছি। আমাদের মধ্যে অনেকটা স্যার ধৈর্য আছে, কিন্তু ওদের মধ্যে নেই। স্যার বলছি কি যে আমাদের বেশিরভাগ যে ধর্ম, যে কোনো যে ধর্মে বিশ্বাস করি, আমরা যা দেখছি বা এতগুলো কথা শোনার পরে মনে হচ্ছে যেটা যে মানে ধর্মকে আমরা কিন্তু 50 বা 60% আমরা ভুলই জানি, ধর্মে আমাদের যেগুলো শেখায়। আমাদের চিন্তা করতে হবে তো, না ভাই, মেমোরিটা ভোলাচ্ছিস কেন? ফার্স্ট কোশ্চেন তো, যদি কোনো দেশে প্রতিবাদ করতে হয়, যে আমাদের দেশে এই বিশ্বাস আছে যে পুনর্জন্ম হয়, যে দেশে বিশ্বাস নেই সে প্রতিবাদ এটা করবে না, সে বসে বসে দেখবে, মজা নেবে, ঠিক আছে? তাহলে ঈশ্বরকে জবাব দিতে হয়, ভাই মেমোরিটা ভোলাচ্ছ কেন? কন্টিনিউ রাখো গল্পটা। আমি আমার পুরানো বাড়িতে যাব, যেখানে বাবা মা আছে, নতুন বউ আছে, তাকেও নেব, অ্যাকসেপ্টেবিলিটি দাও মাইন্ডের সেরকম লেভেলের। প্রোগ্রাম চেঞ্জ করো, আরে ফোন 2 দিন ছাড়া আপডেট হয়, আর তুমি পুরানো সফটওয়্যার এখনো চালিয়ে যাচ্ছ, কোনো আপডেট নেই।
ফোনের একটা অ্যাপ আজকে খুলুন ফেসবুক, আজকে একরকম দেখতে, কালকে দেখবেন একটা আইকন জুড়ে গেছে, লাইভের অন্যরকম অপশান এসে গেছে, কত কিছু নতুন নতুন করা যাচ্ছে। ফোন এত আপডেট হয়, আর তুমি আপডেট হচ্ছ, যে ওপরওয়ালা সেও তো আপডেট হচ্ছে। আপডেট হচ্ছে না, মনে হয় না আপডেট হচ্ছে। সে আগে একটা বিষয়ে, এবার বললে ঝামেলা হয়ে যাবে, একটা বিষয়ে ফরমান দিল যে এটা করো, একটা বিষয়ে ফরমান দিলে এটা করো, কিছুক্ষণ পর বলছে এটা করো না, এর বদলে এটা করো। এরকম ফরমান পেয়ে যাবেন কোনো না কোনো ধর্মের কোথাও না কোথাও। ভাই তুই আপডেট নিজে হচ্ছিস, এই নিয়মটাকে আপডেট কর, করবে না। স্যার এই এতে বিষয়ে হয় আমার একটু কথা আছে স্যার, আমি কি একটু না বলবো ভাই, তুমি এই আর মুখ বিষয়ে? খোলা হবো না এই বিষয়ে। হ্যাঁ, এই বিষয়ে কথা থাকলে ভুলে যাও, কোনো রকম কিছু মেনশন করো না। ওকে। স্যার কোনো কিছু মেনশন করবো না, মেনশন না করে একটা কথা বলতে চাই। সেইটা হ্যাঁ, হলো স্যার, আপনি তো এতদিন ধরে বিভিন্ন প্র্যাকটিস করছেন, বিভিন্ন স্পিরিচুয়াল, আমরাও করছি। এমন এমন কিছু আমরা প্রয়োগ শিখেছি যেটা ইনস্ট্যান্ট কাজ করে, একদম ইনস্ট্যান্ট কাজ করে। আমাদের এমন না ইনস্ট্যান্ট যে কাজ এটা। করাও না বাংলাদেশের উপর। স্যার আমি একটু এই বিষয়ে কথা বলি, যেহেতু ধর্মের বলো। প্রসঙ্গটা তুললেন। তো আমাদের ধর্ম, যেটাকে আমরা তথাকথিত সনাতন ধর্ম বলি, সেখানে অনেক মহাপুরুষ এসেছেন এবং তারা এমন হয়েছে যে তারা অনেক শক্তি অর্জন করেছে, কিন্তু তারা শিষ্য বানাইছে ঠিকই, কিন্তু শিষ্যদের ভিতরে সেই এনার্জি গুলো তারা দিয়ে যায়নি এবং তারা শিখায়নি। এবং এমন ভাবে আমাদেরকে প্রোগ্রাম করা হয়েছে আমাদের মাইন্ড, যে তুমি এগুলো ব্যবহার করতে পারবা না, তুমি এগুলো শিখে কি করবা, তোমার কি লাগবে সেটা দেখো। অথচ স্যার আমার এইখানেই প্রশ্ন জাগে, তাহলে ওনরা যেহেতু ম্যাট্রিক্সের সেই কোডগুলো ডিকোড করতে পারছেন, কিন্তু আমাদেরকে কেন দিচ্ছে না সেই ম্যাট্রিক্সের কোডগুলো? এখন যেটা রিয়েলাইজ করি, আমি কিছু কিছু টেকনিক দেখে দিই যেগুলো একদম ইনস্ট্যান্ট কাজ করে, কিন্তু তারা সেই প্রোগ্রাম গুলো যেগুলো তারা জেনে গিয়েছিল, তারা সেগুলো সরাসরি দিয়ে যায়নি। এটা একটু আমার মধ্যে সন্দেহ জাগায় যে আসলে তারা কি সত্যি, আমরা যাদেরকে ধর্মগুরু বলে মানি, তারা কি সত্যিই আমাদের আসলে উন্নতিতে চেয়েছিল কিনা? আরে বাবা, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? যেটা অ্যাপ্লাই করা জানো সেটা অ্যাপ্লাই করো না। আমিও দেখি, সবাই দেখুক, তাই না? যেটুকুনি শিখেছো সেটুকুনি অ্যাপ্লাই করো না, তাতে ওদের একটু রাষ্ট্রটা নড়ে চড়ে বসে, ভালো তো। রিস্ক আছে যে স্যার, যেহেতু পাবলিক প্লেসে বলে ফেলছি এসব কথা, এখন এখন রিস্ক আছে স্যার। আর করলেও তো মুখ আমি খুলতে, বলবো না আপনাকে, করলেও মুখ তো খুলতে আমি পারো, আপনাকে, আপনি তো মুখ হয়তো খুলতে আমি গোপনে প্রথমেই জানাতে পারি, কিন্তু আমি তো বলবো মুখ, না সবাইকে ঢোল আরে পিটিয়ে যে আমি মুখ এই খুলতে, কাজটা করতেছি। আরে তুমি বলে দিয়েছো, ঘটনা লাইভ হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, চলো বাদ দাও। এবার তুমি তোমার মতো ঘরে বসে প্র্যাকটিস করো। ঘরে বসে প্র্যাকটিস করলে কেউ ধরবে না, আজ অবধি ধরার কোনো সিস্টেম নেই। তো যাও, করো। প্রথম স্যার আমি কথা মনে রাখবে, যেখানে তুমি গেছো সেখানেও এনার্জি হারভেস্টই চলছে, পুরো জায়গাটা ফলস লাইটের। আচ্ছা, মিহির বাবু বিদায় নিচ্ছে, কোনো অসুবিধা নেই, আমিও শেষ করবো, আগে প্রশ্নগুলো পড়ে নিই, নাহলে রাত্রিরে কেউ ঘুমাতে দেবে না, সব খালি মেসেজ আসবে। এই ভাই মাইক অফ স্যার করো। হ্যাঁ, মাম্পি মন্ডল কিছু বলবেন? হ্যাঁ স্যার স্যার, আমি আমি একটু বলুন। কিছু বলতে চাইছিলাম। তার হুম। কারণ আমি আগে তো বুঝতাম না, এগুলো অনেক কিছু বুঝতাম না, এখন অনেক কিছু রিয়েলাইজ করি যখন এই ক্লাসগুলো করছি আজকে দীর্ঘ 1 বছর। আমার যখন বিয়ে হয় স্যার, তখন আমার তো বয়স অল্প, আমি তখন বিয়ে হয়ে যাই, কিন্তু আমি যে এই এনার্জি হারভেস্টিং এর একটা যে শিকার হই, আমি এখন বুঝতে পারি সেটা কিরকম ভাবে। আমি দেখতাম যে আমাদেরই ফ্যামিলি একজন মেম্বার ঘুম থেকে উঠেই প্রতিদিন কাউকে না কাউকে গালাগালি করতো। ঘুম থেকে উঠেই, মানে তার কাজই ছিল পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, কারো নাম ধরে হোক, সে কিন্তু একা একাই গালাগালি করছে। এই জিনিসটা আমি বুঝতাম না। তারপর আস্তে আস্তে যখন বুঝি দীর্ঘ 18-19 বছর এরকম করতে করতে যে তার এনার্জি খাওয়াই তার কাজ, এখন সেটা খুব ভালো করে বুঝি। তারপর আমি কিন্তু ওখান থেকে পালানোর মতন পথ আমার ছিল না। আমি যখন তারপর পালাতে পারি, 1 বছর আগে আমি যখন ওখান থেকে পালাই, এখন পুরোপুরি বুঝতে পারি। আমাকে পাড়া প্রতিবেশীরা ফোন করে বলে যে তারা যে কতটা দুর্বিষহ আছে, মানে যে কোনো একজন, মানে কখনো তার যদি এনার্জি ক্ষয় হয়ে যায়, সে কাউকে না কাউকে ধরে গালাগালি করে তার এনার্জিটাকে নিয়ে নেয় এবং খুব চনমনে হয়ে যায়। আজকে তার 72 বছর 73 বছর বয়স হয়ে গেল, সে কিন্তু স্যার একদম নব যৌবনে একদম গ্ল্যামারিস্ট। এবং আদৌ সে মরবে কিনা স্যার, মানে আমি তো মাঝে মধ্যে, মানে আমার গায়ে কাঁটা দেয় এবং ভয় পেয়ে যায় আমি।
যে হুম এতটা হুম একটা ফ্যামিলির ওপরে এতটা কষ্ট, যেটা আমরা দীর্ঘ 20 বছর ধরে করে করে এসছি। আমার হাজবেন্ডটা এখনো ওখানেই আছে, তো সে তো সেগুলো তো ভুগছেই। তো আমি আমার মেয়েকে নিয়ে এখন ঘুরে আছি, আমি অনেকটা সেফ, এবং আপনার যেগুলো ক্রিয়াকলাপ সেইগুলো আমি করে অনেকটা ভালো আছি। আমি এটাও বুঝেছি যে অনেক কিছু করে আমাকেও ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছিল ওইখান থেকেই, কিন্তু আমার উপরে সেটা প্রভাব অতটা ফেলতে পারছে না, যেহেতু আমি দূরে আছি। আর আমি যেহেতু আপনি আমাকে বলেছিলেন রীতিমতো কট কাটিং বা কিছু করতে, সেগুলো সবসময় করি। হুম। তো হুম হুম, খুব আমার এখানে আসার পরে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায় স্যার। তো আমি বুঝতে আচ্ছা পারি যে কোনো না কোনো ইয়ে হচ্ছে। তো কিভাবে স্যার যে আমি একটা একটা কথা বলবো। একটা হ্যাঁ যে বলুন। কিভাবে সে যে নব যৌবনে রয়েছে, এবং তার আদেও ওখানে মেয়ের শেষ হবে কথা কিনা, বুঝে তার গেছি, মৃত্যু বুঝে হবে গেছি। কিনা। এবার অন্য কাউ বলুক। আমি বুঝে গেছি এটা নিয়ে আমার ভিডিও আছে দুখানা, কেন বদমাইশ লোকেরা মরে না বলে একটা ভিডিও আছে পুরানো, দুখানা স্যার সিরিজ একটা আছে কথা ওই বলবো, ভিডিওর। জিজ্ঞাসা করবো। স্যার হ্যাঁ বলুন, বলুন সুপ্রিয়া নস্কর। বলছি কি, আপনি যে বলেছিলেন সেই যে ছোট পাঁচকো সাইজের যে সূর্যের এটা আর আর একটা যে মঙ্গলের এটা, দুটো পাঁচকো সাইজে করে কাছে রাখা যায়, এই কথাটা বলেছিলেন। তা ওইটা তো সবসময় কাছে রাখার কথা বলেছিলেন, তো সেইটা তো ওই যে ল্যামিনেশন করা হয়, ল্যামিনেশনের পাশে কোনো মানে তার ফার দিয়ে কি হাতে বাঁধা যাবে? না বাবা, অত কিছু করতে হবে না বাবা, ওটা যদি তাহলে শুধু করতে হয় তাহলে বালিশের নিচে স্টেন। রাখলে হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, কারণ সবসময় কাছে রাখতে গেলে তো ওইভাবেই করতে হবে, না সব তো করা ইঞ্জিনিয়ার যাবে না। মাথা বসে আমার ক্লাসে। নেক্সট তাই আইজ্যাক জিজ্ঞাসা বারোই। করছি। স্যার ওই যে কথা বলতে চাচ্ছিলাম, এটা মানে জেনারেল কোশ্চেন হ্যাঁ দিছিলাম আপনার চ্যাটে, এটা একটু মানে আসলে জানা আচ্ছা প্রয়োজন। আচ্ছা, আমি চ্যাটটা একটু পড়ছি। হ্যাঁ, এবার সবাই মাইক অফ করুন, আমি এক একজনের উত্তর দিচ্ছি। স্যার তাহলে হরোস্কোপ কেন হয়? স্পিরিট ও সোল দুজনেরই। হরোস্কোপ হলো তার লাইফটা কীরকম, মানে স্ক্রিপ্টটা লেখা হয়েছে, তার লাইফের ড্রামাটা সেটাকে শো করে। জাস্ট হরোস্কোপের ওটাই কাজ, যে সে তাকে যে পাঠাচ্ছে মুরগিটাকে কী করবে মুরগিটা সারাদিন, ওইটা লেখা থাকে। আচ্ছা, অনন্যা দত্ত, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, কি বুঝলো না জানি না। প্যারাডক্সের একটা উদাহরণ দেন দাদা, বলে দিয়েছি। স্যার একটু কথা বলতে চাই। লাভলি চক্রবর্তী বলবেন, ঠিক আছে একটু ওয়েট করুন। প্যারাডক্স ব্যাপারটা বুঝি না। অবজারভেশন দ্বারা তার ক্যারেক্টারিস্টিক্স এনপিসি এন্টিটিস বুঝে গেলেও তার সাথে বিহেভ করা বা চলা কেমন উচিত, এটা আপনার সোশ্যাল স্কিল। আইজাক বাবু, এটা সোশ্যাল স্কিল, সোশ্যাল স্কিল এটা। কিচ্ছু মানে টিপস নিয়ে কিচ্ছু লাভ হবে না, এত রকমের এরা ভ্যারাইটিতে হয় না। আপনি না স্যার, টিপসটা আমি আসলে বলতে চাচ্ছি কি, আমি একটু ওই দিনও আমি আপনাকে এই মেসেজটা মানে এর আগেও একদিন আমি দিছি, ওই রেকি করা মানে হলিফায়ার রেকির সময়ও। মানে ব্যাপারটা হলো আবার একটা সমস্যা আছে, সমস্যাটা হলো মানে যাই অবজারভেশন করি যাই জাজমেন্ট করি মিলে যায়। আর ওই ধরনের মানুষগুলার ব্যাপারে সতর্ক হই, কিন্তু ওরা আসলে এত সহজে মানে বুঝে যায়, খেয়ে নেয়। ওদের কাছ আচ্ছা, থেকে সরতেও পারি না। আবার ওদের সাথে ম্যানিপুলেটিং করে চলতে গেলে ওরা ট্র্যাপ করে। এখন থামুন থামুন এই সব থামুন, লোক। সূর্যের যে সিক্সথ সিলটা দিয়েছে ওদের জন্য প্রোগ্রাম করে দেবেন। আচ্ছা, রিলেটিভ উচ্চ পর্যায়ে চাকরি করে, কিভাবে হিলিং করব? সব অফিসেই হচ্ছে এটা। দেখুন, ওইটা আপনি ওই ব্যক্তিটাকে ওই সিক্সথ সিল অফ সান দিয়ে ওকে গায়েব করে দিন, যাতে করে ওর পদত্যাগ করতে হবে, এই নোটিশটা ওর কাছে না আসতে পারে। স্যার শান্তি ফাউন্ডেশন আছে, ঠিক আছে। ইনার পিস, রাইট স্যার। কি মেডিটেশন হবে? আজ না হবে না। এডিএইচডি, লো অ্যাটেনশন। হুম, আমাদের একটু টাইম শর্ট আছে, আজ বিদায় নিচ্ছি। ওকে। আর মণিশঙ্করের ভুতুরে পরজীবী শিরোনামে ভিডিওটি তৈরি করেছেন ভুতুরে পরজীবী। হ্যাঁ, এটা একটা ভালো মেনশন করেছে। আমার একটা ভিডিও ছিল ভুতুরে পরজীবী বলে, দাঁড়ান আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন, তো স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এই ভুতুড়ে পরজীবীর কারণেই স্যার আমরা অনেক কিছু জানি কিভাবে পরিবর্তন করতে হয়, কিন্তু এমন এমন পরিস্থিতি তৈরি করে দেয় যাতে আমরা ওটা প্রয়োগ করতে পারি না। এই ভুতুড়ে পরজীবী আমাদের এমন ভাবে ক্ষতি করে। ক্যান্সেল ক্যান্সেল। এই ভিডিওটা দেখবেন সবাই। হ্যাকিং হিউম্যানস, স্পিরিচুয়াল প্যারাসাইটস, ডিমন্স এনার্জি। এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে, লিখবেন হ্যাকিং হিউম্যান রেইকি মাস্টার রিকি রায়, লিখে নেবেন। এখানে বানান ভুল আছে আমার, করেছি। হ্যাঁ, রেইকি মাস্টার রিকি রায়, হ্যাকিং হিউম্যান। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, ভুতুরে পরজীবী। হ্যাঁ, ভয় টয় পাওয়ার দরকার নেই, ভুতুরে জিনিস হলো ভয় পাওয়ার দরকার নেই। এটা দেখবেন, এই ভিডিওটা খুব ভালো ভিডিও। এটা আপনাকে অনেকটা আইডিয়া ক্লিয়ার করে দেবে যে ওপরওয়ালার হাত পা বা চামচেগুলো কীরকম হয়। ওকে, এটা দেখে নেবেন, এটা ভালো একটা মেনশন ছিল মণিশঙ্কর। আর বেশি বলো না বাবা।
আর কারো কিছু বক্তব্য আছে, কিছু এ আছে? আজকের মতো তাহলে আমি ফ্রি ক্লাস শেষ করব। বাংলাদেশের কিছু বক্তব্য, কিছু স্যার শান্তি চুক্তি, কিছু এ চুক্তি আমি বুঝিয়ে দিয়েছি সব কিছু। প্রেয়ার করে কিছু লাভ আছে? হ্যাঁ, প্রেয়ার করে অবশ্যই শান্তি পাওয়া যায়, কিন্তু শান্তি আপনার ভেতরে যতক্ষণ না না উদয় হচ্ছে, বাইরে থেকে যেটা আনছেন ওটা টেম্পোরারি, কাজের মাসি, মাইনে না দিলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। স্যার আমার ওই স্যার একটা এক্সাম্পল একটু বলবো। স্যার একটা এক্সাম্পল একটু বলবো যে আপনি বলছিলেন যেটা মানে এই আমাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয় সব প্রথম থেকে সফটওয়্যার মানে ভগবান এই সেই মন্ত্র, এগুলো আমরা বিশ্বাসী হয়ে পড়ি কুসংস্কার। আমি তো আগে ভীষণ ভাবে মানতাম এগুলো। না, তো এগুলো মানা আপনার এই উচিত। ক্লাসগুলো আমি বারবার না স্যার, বলছি, এগুলো থেকে উইথড্র করা মানে আপনি টার্গেট হয়ে যাবেন। টার্গেট হ্যাঁ এটা একটা হই, কিন্তু আমি আগে এতটাই বেশি মানতাম, এখন অনেকটা কমিয়ে জেনে দিয়েছি। বুঝে তাতে করে কি মানুন। হয়, যেদিনই ব্রেক করি এটাকে, আরে বাবা, এটা ভালো করে শুনুন, এ সবাই একটা ভুল করে। এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করুন। যেমন গিটার, গিটারকে কোনো একটা সুমধুর সঙ্গীত বাজানোর জন্য আমি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করলাম। গিটারের সঙ্গে আমার প্রাণের সম্পর্কই আছে, গিটারকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু এতটা জানি ওটা একটা গিটার। বাস এইটুকুনি বুঝে নিলে আর কি সমস্যা আছে? ব্যবহার করো না। স্যার আমার একটা কথা বলার আছে। লোক কি করছে বলুন তো? বিদ্রোহী হয়ে উঠছে, না আজকে থেকেই সব ছেড়ে দেবো, ফেঁসে যাবি। স্যার ওই হিলিং এর বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম। স্যার ওই যে হিলিং করার সময় মানে একদম এট ফার্স্ট থেকেই নিচের দাঁতের পাটি যেটা, এটা প্রচন্ড পরিমাণে টানে। মানে প্রথম দিক দিয়ে তো মাথা স্ট্রাক হইতো, আস্তে আস্তে এটা নর্মাল হয়ে গেছে, কিন্তু এই যে নিচের দাঁতের পাটিটা যেটা টানে, মানে টানে বলতে হলে ভিতরের দিকে টানে, এটার কি অন্য কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে স্যার, নাকি এটা এমনি ন্যাচারালি হচ্ছে ওই ইয়ার কারণে, এনার্জির কারণে? কিছুই বুঝতে পারলাম না, মানে মানে মাথায় ঢুকলো না। দাঁতের এই অংশর পাটি টানে ভিতরের দিকে, মানে আচ্ছা। যখন মানে এইটা হাতে ফ্লো হচ্ছে, কিন্তু ওইটা প্রথম থেকেই ওই এই এই নিচের পাটিটা টানতে থাকে, মানে কেউ টানছে ভিতরে এরকম। এবং এটা ওই দেখা গেছে যে এটা মানে যতক্ষণ থাকে ততক্ষণ ফ্লো খুব মানে ওইটা তীব্রই থাকে টানাটা। আবার যখন আমি রেকির কথা বলছেন? জি 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 রেকির কথা বলছি। কি করে বুঝবো কোথা থেকে কি গায়ে হয়েছি? আজকে যে টপিকগুলো পড়ালাম তার মধ্যে দাঁতের না স্যার, পাটির কথা। স্যার আমার একটা সরি কথা বলার সরি ছিল। স্যার, আমি আসলে স্যার, মেনশন করি নাই। রেকির কথা এখন নয়, ক্লাসে। আচ্ছা, রেকি ক্লাস শুরু হয়ে যাবে, যারা স্যার বুকিং করতে চাইছেন করে নেবেন। স্যার স্যার একটা কথা বলার প্যারাডক্সের ছিল। ব্যাপারটা একটু আমাকে আরেকবার বলুন। প্যারাডক্সে আপনি বলছেন যেটা নয় সেটাও প্যারাডক্স, হ্যাঁ, আচ্ছা 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 ওই আচ্ছা, ঠিক ব্যাপারটা আছে। আমি ঠিক করে বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা, সুপ্রিয়া নস্কর বলে নিন, হ্যাঁ আমি লাস্ট প্রশ্ন আর বলছি কারণ কি, নেবো না। আমি যে এই 20-25 দিন হলো আপনার জয়েন করেছি, হুম। কিন্তু আপনার যে ভিডিও গুলো আছে তার মধ্যে 3-4টে দেখে আমি প্রতিদিন প্র্যাকটিস করি, মানে ভিডিও দেখে দেখে করি না করতে, আগের থেকে অনেক অনেক মানে অনেক বহু গুণে মাইন্ডটাও শান্তি আছে, ভালো আছে। তা ওইভাবে যদি ওইগুলো কি প্রতিদিনই করা যাবে? হ্যাঁ, করা যাবে, কিছু ওভারডোজ হবে স্যার না। আপনার আমি একটা ওভারডোজ কথা হয়ে বলতে যাবে? চাই। প্যারাডক্সের কনসেপ্ট আমি বুঝিয়ে দেবো, নীলাবর্ধন বলে নিন কথা। বলছি স্যার, আমি অনেকদিন ধরে আমি এটা আপনার এটা ভিডিও বা চক্র হিলিং এগুলো তো দেখেছি। আমি এটাই বলতে চাইছি যে আমার ভীষণ শরীর খারাপ যাচ্ছে, খাচ্ছি দাচ্ছি কিছু লাগছে না। তাহলে কি আমারও এনার্জি, কিছুটা বুঝতে পারি যে আমার এনার্জি চলে গেছে, আমার হাজবেন্ডও বলে সেটা। তাহলে কি আমারও সমস্ত এনার্জি ওরকম ভাবে চলে গেছে, খেয়ে নিয়েছে? এটা আপনার সঙ্গে ডিটেলসে পরে কথা বলবো সামনাসামনি, কিন্তু এখন আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে কি এটাই তাই? আমি এখন আপাতত কলকাতা থেকে স্পেশালাইজেশনে যাচ্ছি না, জেনারেলাইজেশনের মধ্যে থেকে আপাতত উত্তরটা হ্যাঁ। হুম, ঠিক ঠিক। চলো, আমি সবাইকে এটা ওকে। বুঝিয়ে দিচ্ছি, প্যারাডক্সটা বুঝিয়ে দিচ্ছি। তার জন্য একটা কনসেপ্টকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দৃগ্দৃশ্য বিবেকার, সেখানে মায়ার কনসেপ্টটা যদি আপনি একটু পড়াশোনা করেন, ওইটার মধ্যে কিন্তু আপনার এই কনসেপ্টটা প্যারাডক্সের আছে। সবাই লিখুন প্যারাডক্স, লাস্ট কনসেপ্ট, রাত্রিরের ঘুম চলে যাবে। হ্যাঁ, বিরক্ত করবেন না কেউ মেসেজ করে। তারপর কবে পড়েছিলাম এখনো মাথায় আছে। প্যারাডক্সের কনসেপ্টটা বুঝছি। প্যারাডক্সের কনসেপ্টকে বুঝতে গেলে আপনাকে মায়ার কনসেপ্ট বুঝতে হবে। মায়া, মায়া জগৎটা একটা লীলা, প্রভুর ইচ্ছা, মায়া সবই মিথ্যা। এসব শুনেছেন? কেউ এমন আছে যে এগুলো শোনেননি সারা জীবনে? ক্লাসে ঢুকে পড়েছেন ভুল করে? কেউ আছেন? মাইক অন করে বলুন যে আমি এসব শুনিনি আগে কোনোদিনও।
না, শুনি নাই স্যার এগুলো। সবই প্রভুর ইচ্ছা, জগৎটা একটা খেলা, মায়া, এইসব শোনেননি এই লাইনটা? ও দাদা, এটা শোনেননি আপনি? কোন জগতে ছিলেন? সত্যি শোনেননি? শিওর? জি জি, এরকম শুনি নাই, কিন্তু ওইটা শুনছি যে সবই ওপরওয়ালার সংসারে। ইচ্ছা, সবই হ্যাঁ হ্যাঁ ওপরওয়ালার হ্যাঁ, ইচ্ছা, এটাও শোনেননি? জি 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 ওটাই জি, তো এটা বলছি শুনছি। যে সবই প্রভুর জি ইচ্ছা, সবই প্রভুর জি খেলা চলছে, জি মায়া চলছে, জগৎটা একটা রঙ্গমঞ্চ। এসব জি জি শোনেননি? হতেই পারে জি না, তারা যে পৃথিবীর অধিবাসীই নয়। জি জি। আচ্ছা, তো আমরা সেই মায়াটাকে নিয়ে করব। মায়া মানে হলো যেটা মিথ্যা, ঠিক আছে? মায়ার তিনটে পা, একটা হলো টাইম, একটা হলো স্পেস, একটা হলো কজেশন। কজেশন মানে হলো করণীয়তা, মানে কারণ হবার উপলক্ষ, লিখে রাখুন। কজেশন মানে হলো কারণ হবার উপলক্ষ, মানে যে উপলক্ষটা জগৎ সংসারে কোনো একটা জিনিসের পেছনের কারণ তৈরি করে। যে উপলক্ষটা জগৎ সংসারে কোনো একটা জিনিস তৈরি হবার পেছনের কারণ তৈরি করে, যেমন মানুষ কেন তৈরি হলো, এই জগৎ কেন তৈরি হলো, এই আমাদের ঈশ্বর কেন সৃষ্টি করলো, এই যে কেন, যত কেনর কোশ্চেনের উত্তর কারণের উপলক্ষ তৈরি করে মায়া। তার মানে মায়া নিজে কারণের উপলক্ষকে তৈরি করে। মায়ার তিনটে পা, টাইম নিয়ে বোঝাচ্ছি না এখন, স্পেস নিয়েও এখন আমি বোঝাচ্ছি না, আমি 3 নম্বর পাটাকে নিয়ে বোঝাচ্ছি। মায়া মানে কি? যেটা জগৎ সংসার, আমরা যেটাকে ভবলীলা বলি, প্রভুর ইচ্ছা বলি, ঈশ্বরের লীলা খেলা বলি, ইত্যাদি ইত্যাদি যা বলি, সেটাকে আমরা বলছি মায়া। ঠিক আছে? যে জগতে যা নাটক নটাঙ্কি চলছে সব মায়া। কেউ মোক্ষ লাভ করছে, কেউ মারপিট করছে, কেউ বম মেরে দিচ্ছে, সব মায়া। ঠিক আছে? এগুলো সবই মায়ার মধ্যে কাউন্ট হবে। এবারে এর 3 নম্বর পাটাকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। 3 নম্বর পাটা হচ্ছে কজেশন। বড় করে এবার কজেশনটাকে খাতায় লিখুন, বড় করে একটা গোল্লা পাকান। কজেশন জিনিসটা হলো কোনো কারণ সৃষ্টি হবার উপলক্ষকে কজেশন বলে। তাহলে কেউ প্রশ্ন করবে কি যে মায়া কেন সৃষ্টি হলো? মাইক অন করে বলুন, কেউ প্রশ্ন কারো জাগছে? নর্মাল প্রশ্ন, হ্যাঁ জাগছে। কার জাগছে বলুন? এটা আর ভাবার কি আছে, মায়া কেন সৃষ্টি হলো? জি স্যার, মায়া কেন সৃষ্টি হলো এটা একটু জানি। নেক্সট, আর কেউ, আর কারো ইচ্ছা জাগছে? মাইক অন করুন, সরাসরি কথা বলুন। ভাই মাইক অন হ্যাঁ করে স্যার, সরাসরি জানতে ইচ্ছা হচ্ছে। জানতে ইচ্ছা করে। ঠিক আছে, প্রথমত লিখে রাখুন প্রশ্নটাই ভুল। প্রশ্নটা এক্সিস্টই করে না, এই প্রশ্নটা এক্সিস্ট করে না। এখান থেকে প্যারাডক্সের কনসেপ্ট শুরু হচ্ছে। আপনি প্রশ্নটা করছেন কিন্তু প্রশ্নটা কোনোভাবেই এক্সিস্ট করতে পারে না, মানে প্রশ্নটা করছেন এটা সবাই শুনতে পেল, কিন্তু মায়া কেন, এই কোশ্চেনটা এক্সিস্ট করে না, কারণ কোশ্চেনটা ইটস অ্যান ইনভ্যালিড কোশ্চেন। কেউ বলতেই পারবে না মায়া কেন। মাইক অন করুন, কারো কিছু মনের অবস্থা যদি জানাতে চান জানান, যে এটা শোনার পর কিরম লাগছে, তারপর আমি এক্সপ্লেন করছি। স্যার, মায়া কেন? খুব অদ্ভুত মায়া লাগছে। তো মায়া। হ্যালো, হ্যাঁ মায়া বলুন। তো মিথ্যে স্যার, মায়া তো মিথ্যে। আরে বাদ দিন মিথ্যে, মায়া কেন, এই কোশ্চেনটা হ্যাঁ ইনভ্যালিড কেন, এই কোশ্চেনটা কেন প্যারাডক্স? এই হ্যাঁ কোশ্চেনটা আমি করলাম, সবাই শুনলো, ভয়েসে রেকর্ড হলো, টিভিতে দেখা যাচ্ছে, তার সত্ত্বেও বলা হচ্ছে এই কোশ্চেনটা একই সঙ্গে উপস্থিত এবং একই সঙ্গে আবার ইনভ্যালিড। উপস্থিত নয়। মায়া মায়া আবার একই ব্যাপারটাই তো সঙ্গে ক্যামোফ্লেজ জিনিস। না, ওরকম নয়, ওটা কোশ্চেনটার কথায় আসছি আমি খালি। হ্যাঁ, মায়া যে আমরা সবাই এই যেমন বলি যে এর সঙ্গে না, এটা না করলে হ্যাঁ, হবে না, ওর আপনারা ওই এই এই মায়াটা। মানেটা বোঝেননি, মায়া মানেটা মা- বোঝেননি। দেখেছেন কোশ্চেনটার মানেই করা যাচ্ছে না, স্যার, এই প্যারাডক্স। সব কিছুর মায়া মানে একটাই, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এনার্জি হারভেস্ট, আর কিছুই দাঁড়াচ্ছে না। জ্যান্ত, এটা একটা জ্যান্ত প্যারাডক্স। এখনো দেখুন কেউ কোশ্চেনটাকে টাচ করতে পারছে না, তার মানে একই সঙ্গে কোশ্চেনটা অস্তিত্বে আছে আর একই সঙ্গে নেই। এখনো পর্যন্ত এই কোশ্চেনটা কেউ এন্টারই করতে পারছে না, সবাই কিন্তু পরিসীমা দিয়ে ঘোরাঘুরি করছে, স্যার আমরা ওর বশীভূত হয়ে রয়েছি স্যার। এখনো ঢুকতে পারেনি কোশ্চেনটা মায়া কেন। প্যারাডক্সটাই বুঝলাম স্যার এখন এতক্ষণে মানেটা এই কোশ্চেনটার মধ্যে দিয়ে। এতক্ষণে ঢুকতেও পারেনি এই কোশ্চেনটার এরিয়ার মধ্যে, কারণ কোশ্চেনটার এরিয়া এক্সিস্টই করে না, কিন্তু কোশ্চেনটা করা যেতে পারে।
কারণ এই কোয়েশ্চেনটা ইটস অ্যান ইনভ্যালিড কোয়েশ্চেন, লিখে রাখুন মায়া কেন, ইটস অ্যান ইনভ্যালিড কোয়েশ্চেন। কারণ মায়ার ফার্স্ট পার্টে আমরা কি বললাম, কজেশন, মানে কারণ সৃষ্টি হবার উপলক্ষ। যে জিনিসটা থেকে কারণ সৃষ্টি হচ্ছে বা কেন প্রশ্নটা সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটাকে কেন বলা যাবে না, সেই জন্য, কারণ ওখান থেকে কেন শব্দটার সৃষ্টি হচ্ছে। ও হলো সোর্স অফ কজেশন, কেন সৃষ্টি হবার মুখ্য সোর্স। জগৎ সংসারে যত কেন সৃষ্টি হয়েছে, সেটা বৈজ্ঞানিক জগতের আবিষ্কারের জন্যই হোক, বা ধর্মের আবিষ্কারের জন্যই হোক, বা ব্যবহারিক জীবনে আবিষ্কারের জন্যই হোক, সেটা হলো মায়া ইটসেলফ। সেজন্য কেন কেন, কারণ মায়া হলো কজেশন, মায়া মানে হলো কেন। এবার মায়া কেন, আপনি মায়া মানেও হলো কেন, আবার তার পাশে লিখছেন কেন, তার মানে লিখছেন কেন কেন, কারণ মায়া ইকুয়াল টু কেন। কে প্যারাডক্স বুঝতে পারলে এতক্ষণে? দেখুন দেখুন, মায়া ইকুয়াল টু, মায়ার একটা পায়ের নাম কি, কেন। আপনি কি প্রশ্নটা করলেন মায়া কেন, তাহলে মায়ার মানেটাও কেন, তার মানে প্রশ্নটা হয়ে গেল কেন কেন। সেজন্য এই প্রশ্নটা ইনভ্যালিড। কেন আবার কেন? ও মেহেদি বাবু, সব বুঝতে পারলেন? কার কার দিমাগ ভালো আছে, এখনো সুস্থ মস্তিষ্কে কে আছেন মোটামুটি? মাথা ঘোরাচ্ছে স্যার, আর বেশি বুঝতে পারবো না, পুরো গোল হয়ে গেল সব। স্যার এই মায়া ওটা তো আমি কিছু মোটামুটি বুঝছি না, মাথায় ঢুকছেই না। স্যার আর একটু ভালোভাবে একটু বলে দিন স্যার, এক্সপ্লেন আর করুন। ভালোভাবে বলা যাবে না, এটাই এক্সপ্লেন। স্যার কেন এই কেন স্যার এই কেন কেন কি এটা লুপ নাকি স্যার? হুম, কেন কেন লুপই নয়, কেন কেন শুরুই হতে দেবে না তো কিছু। আরে ওখান থেকে তো সমস্ত লুপের সৃষ্টি, ও আবার লুপ তৈরি সৃষ্টি, করবে কেন? হ্যাঁ হ্যাঁ উৎস, বুঝতে পারছি ওটাই স্যার। তো মেন উৎস, হেডকোয়ার্টার, বুঝতে পারলাম, ও তো হেডকোয়ার্টার। বুঝতে পারলাম স্যার। তো বুঝতে পারলেন প্যারাডক্স কাকে বলে? এইটুকুনি নিতে পারছে না ব্রেন, এখন চলছে আন্দোলন করতে। ওকে, চলুন ঘুমিয়ে পড়ুন, রাখছি। গুড নাইট স্যার, গুড নাইট। গুড মিড নাইট। 12টা বেজে গেছে। গুড নাইট স্যার। জেগে থাকুন ক্যাঁচা হয়ে, ওই মণিশঙ্করের পাড়ায় চলে যান, পাহারা দিন। মণিশঙ্কর, একজনের ঘুম আসবে না, ডেকে নাও ফোন করে। স্যার আমাদের তাহলে এখন করণীয় প্রতিদিন এই ভিডিওটা প্রতিদিন একবার করে দেখা, তাই তো? প্রতিদিন একবার করে দেখ, প্রতিদিন একবার করে দেখা। তারপরে 1.5-2 বছর পর মাথায় 10 থেকে 20% ঢুকবে। যে স্যার বলে দেবে একবার দেখে নিয়েছি হয়ে গেছে, স্ক্রল করে বেরিয়ে যাবে, তো জম্মে কিছু হবে না। গরু ছাগল ভেড়া ছিল ওইটাই থেকে যাবে, ভুলে যাবে। তো সাবকনসিয়াস মাইন্ড কিছুক্ষণ শুতে যাবেন, ভুলিয়ে দেবে। সকালে উঠে কিন্তু আর প্রোগ্রামিং গুলো কাজই করবে না। এই যা শিখেছেন, এই যতক্ষণ জেগে আছেন ততক্ষণ থাকবে, কালকে সকালে এখন ঘুম থেকে উঠবেন পুরো রিফ্রেশ করে দেবে। চলুন হ্যাঁ স্যার, সত্যি রাখছি। ভুলে যাই কিন্তু। সত্যি ভুলে যাই। এই রে, চলুন রাখছি। আজকে আমরা ক্লাসের তৃতীয় দিনে উপস্থিত হয়েছি, যেখানে আমরা গতকালকে শিখেছিলাম যে এখন যে বাংলাদেশের পরিস্থিতি বা যে কোনো দেশের ক্ষেত্রে এটা মানে মান্যতাজনক, যে প্রত্যেকটা ব্যক্তির জীবনে যান এবং মালের যে ক্ষতির সম্ভাবনা, এইটাকে সে প্রতিরোধ করার জন্য ঘরে বসে কিভাবে কোনো আধ্যাত্মিক রেমেডি করতে পারে। তার জন্য কিছুই খরচা হয় না, জাস্ট ঘরে বসে একটা প্রেয়ার টেকনিক এবং একটা বিশিষ্ট যন্ত্র, যেটা আমি গত 2 দিন ধরে আপনাদের প্র্যাকটিস করা শিখিয়েছি। আপনারা প্র্যাকটিস করছেন আশা করি। তো গতকাল থেকে আপনারা প্র্যাকটিস করছেন, তো আশা করছি যে আপনাদের উন্নতি হবে এই যন্ত্রের ব্যবহারে, কারণ এর প্রচুর ফিডব্যাক আছে এবং প্রচুর পজিটিভ ওয়েতে এটা কাজ করে। তো আপনারা দিনের দিন ফিডব্যাক পেতে পারেন, অথবা 2-1 দিন বা 3 দিন সময় লাগতে পারে, যে কোনো জিনিসে একটু সময় লাগে, এটা স্বাভাবিক। তো আপনারা আপনাদের আপাতত কোনো বক্তব্য আছে, তারপর আমি ক্লাস শুরু করাবো আজকের মেডিটেশনটা। তো আপনি মাইক অন করে আপনার বক্তব্য রাখতে পারেন। স্যার আমার আছে বক্তব্য। হ্যাঁ রেশমি স্যার ঘোষ, আমার বলুন। বক্তব্য বলছি, স্যার কালকে আপনি মেডিটেশনটা করিয়েছিলেন, 24 ঘন্টা যায়নি স্যার, আমি ফল পেয়ে গেছি। মানে আপনাকে আমি ফার্স্টেই বলেছিলাম আমাদের দোকানে ভাড়ার সম্পর্কে, তো স্যার আজকে একজন অ্যাডভান্স করে দিয়ে গেছে, দোকানটা আমার ভাড়াও হয়ে গেছে স্যার।
ওইদিকে আচ্ছা গৌতমী তো একদিন করছেন, কিন্তু কালকে আপনি এটা করার পর, আপনি যেটা কালকে করেছেন মেডিটেশনটা, সেটা করার পর স্যার আমার দোকানে ভাড়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, কালকে স্যার আমি ভাইজিকে নিয়ে বসে আমি অতটা শুনতেও পাইনি, বুঝতেও পারিনি, তবুও স্যার আমি লাস্টে অ্যাঞ্জেলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে আমি বুঝতে পারি না, ভুল চুক হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তো স্যার সত্যি বলছি, আপনার এই ক্লাস 24 ঘন্টা হয়নি স্যার, আমার দোকানটা ভাড়া হয়ে গেছে। এটা হচ্ছে বিরাট বড় পজিটিভ সাইন। মানে আমার সত্যি স্যার আমি খুব উপকৃত। থ্যাংক ইউ স্যার এই ক্লাসটা করানোর জন্য, আমাকে জয়েন করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য। আর আর কেউ আছেন যিনি মাইক অন করে কিছু বলতে চান? কোনো বক্তব্য আছে? যে কোনো। আমি বাংলাদেশের ব্যক্তিদের জন্য ক্লাস করাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশের ব্যক্তিগুলো কোথায়। সব ভারতীয় ব্যক্তি বসে আছে। যাই হোক, প্রতিবেশী রাষ্ট্রের নিয়ে আমরা সবাই ভাবছি, আপনারাও চেষ্টা করুন ভাবার। হ্যাঁ বলুন, গ্যালাক্সি C9 Pro। জি, নমস্কার স্যার, আমি নমস্কার। বাংলাদেশ থেকে বলছিলাম। হুম হুম স্যার আমি কালকে ওই আমার যে চিত্রটা আছে এটা আমি আমাদের দেশের পরিস্থিতি ভালো না, সেজন্য দোকানপাট বন্ধ। তো আমি নিজে আর কি স্যার আর্ট করে নিয়ে এসেছি। এটা কি এভাবে হবে? দাঁড়ান, আমি সবাই দেখতে পাচ্ছেন তো এই ছবিটা? সবাই দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, আপনার নাম দাদা? ভালো আমার হয়েছে আঁকা। আমার নাম রাজন। আচ্ছা, এত সুন্দর ছবিটা আপনি এঁকেছেন, মানে ফার্স্ট চান্সেই হয়ে গেল? জি, আমি সত্যি কথা যেটা হইতেছে, আমি ইচ্ছা ছিল যেটা আমি যেভাবে আমার দরকার। তো আমি কম্পিউটার দোকান থেকে পারি নাই বিদায় আমি নিজে নিজে আজকে আর কি ওইটা আর্ট করছি। আর্ট করে আপনার যে আপনার কম্পিউটার থেকে যে ওইটা নেওয়ার পরে আমি ওইটা নিজে নিজে আর কি আর্ট করছি, মানে তাহলে সেম এটা সেম বোঝা গেল ইচ্ছা থাকলে উপায় হয়, তাই তো? যার ইচ্ছা থাকবে তার উপায় হয়ে যাবে। আঁকাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আঁকাটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমি তো অবাক, মানে কেউ একটা বিদেশি একটা ল্যাঙ্গুয়েজকে এভাবে হাতের মধ্যে একদিনের মধ্যে তুলে পুরো একটা যন্ত্রকে ম্যাপিং করা হাতের মধ্যে, যাতা ব্যাপার নয় এটা। আর দুইটা তো ছিল, আমি দুইটাই আর কি আঁকছি, একটা আরেকটা। বাহ, আপনি সবাইকে বলুন যেন তারা বাড়িতে অন্তত এটা ড্র করে নেয়, যারা বেরোতে পারছে না। ঠিক আছে? খাতা পেন্সিল সবারই বাড়িতে আশা করি আছে, আর কম্পাস তো সবারই জ্যামিতি বাক্সে বাচ্চাদের থাকে। তো সেটার মাধ্যমে যেন তারা ড্র করে নেয়, আমি এইটুকুনি আশা রাখবো সবার থেকে। উনি অত্যন্ত সুন্দর এঁকেছেন, আমি খুব খুশি হলাম। আর রুদ্রবাবু বলুন। নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার, হ্যাঁ ভালো আছি। আজকে পরের ঘটনাটা আগে বলি। আমি বাইকে উঠেছিলাম, আমাদের দেশে উবার আছে, তো উনি খুব ক্ষুধার্ত ছিলেন। আমি একটা জায়গায় খাবার নিতে গেছিলাম, উনি নিজে যেচে, হ্যাঁ আমি বললাম চলে আসুন, উনি নিচে যেচে চলে আসলেন, এসে একটা পিঠা খেলেন, একটা চা খেলেন। আর এর কিছুক্ষণ আগে আমার ছোট্ট একটা কাজ, আমার গত 10-15 দিনে আমার রেগুলারলি কাজ থাকে। গত 10-15 দিনে আমি সত্যিকার অর্থে বলতে গিয়ে, আমি সবার সামনে বলছি না, আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলবো, একটা প্রচন্ড অচল অবস্থা ছিল, বিপুল পরিমাণ। আজকে ছোট্ট একটা কাজ আসলো এবং ছোট্ট একটু অর্থ।